আমার সিঁথিতে সিঁদুর দিতে সফল হলো। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারের শব্দ মন্দিরের দেওয়ালে আঘাত হেনে আমার কাছেই ফিরে এলো। এই প্রথম হয়তো কেউ মন্দিরে আল্লাহর নাম চিৎকার করে ডেকে উঠল। আমি 5 জন মানুষের শিকার হলাম শুধু মিথ্যা কথার প্রতিবাদ করার জন্য। আমার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে অ্যাসিডের বোতল নিয়ে, যে কিছুক্ষণ আগে আমার সামনে একটা কাঠের উপর কিছুটা অ্যাসিড ফেলে দেয় এবং সেটা পড়ে যায়, যেটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই। ঘটনাটি ঘটেছিল 8 দিন আগে। আইসিটি ক্লাস করে আমরা কয়েকজন বান্ধবী মিলে সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিলাম। সামনে কয়েকটি ছেলেকে দেখে মাথা নিচু করে আসছিলাম। এমন সময় একটি ছেলে বলে উঠল, যারা বোরকা পরে তারাই বেশি খারাপ এবং এর আড়ালেই নোংরামি করে বেড়ায়। আরেকজন বলে উঠল, বাদ দে তো, যে কয়েকজনের সাথে শুয়েছে সেটা জানাই আছে। আমি মুসলিম, তাই পর্দা সম্পর্কে এমন কথা শুনে চড়চড় করে মাথায় রক্ত উঠে গেল। এই কথাটা আমার সহ্য হয়নি। আমি সোজা গিয়ে ছেলেটির কলার ধরে 2-4টা চড় মারি খুব জোরে। এই, তোর মাকে গিয়ে জিজ্ঞেস করছিস তোর মা কতজনের সাথে শুয়ে তোর মতো কুলাঙ্কার ছেলের জন্ম দিয়েছে? পর্দার মর্যাদা তোরা কি বুঝবি? দেখে তো মনে হচ্ছে সবটি মিংটির বাচ্চা। আর এই কথাটি আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। আজ যখন কাজ করার জন্য বাসা থেকে বের হই, তার খানিক পর একটা হাইস এসে আমার সামনে দাঁড়ায় এবং সবার সামনে আমাকে উঠিয়ে নিয়ে এখানে আসে। ছেলেটি আমাকে ঠাস করে চড় দিয়ে বলল, তোর মতো 2 টাকার মেয়ের সাহস কি করে হলো অতগুলো মানুষের সামনে আমার চড় মারা? দেখ এবার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা কাকে বলে। আমি কেঁদেই যাচ্ছি। সত্যি আজ আমার সব শেষ হয়ে গেল। আমি কি করবো আল্লাহ? অপর একজন বলে উঠল, এই জাঙ্কক, রাগের মাথায় একটা মুসলমান মেয়েকে তো সিঁদুর পরিয়ে বিয়ে করলি, এখন কি করবি? কি আর করবো, ওর বাসার সামনে ফেলে দিয়ে আসবো। আমার গায়ে হাত তোলা কি জিনিস ওকে বুঝতে হবে না? সম্মান কি জিনিস এবার বুঝবে। আমাকে আবার টেনে হিচড়ে হাইসে উঠিয়ে আমার বাসার সামনে বিকেলে ফেলে দিয়ে চলে যায়। আমার বোরকা টানা হিচড়া করতে করতে গিয়ে ছিঁড়ে গেছে। মাথা ভর্তি সিঁদুর এবং হিজাবের ঠিক নেই। আমি মাথা নিচু করে বাসার কাছে এসে দেখি অনেক মানুষ, সবাই আমার দিকে তাকিয়ে আছে এবং অনেকে বলল, এই মেয়ের ইজ্জত কি আর রাখছে? সব শেষ। আমি বাসার ভিতরে ঢুকে পড়লাম। ডাইনিং রুমে যেতেই চাচাকে দেখতে পেলাম। উনি এসে সোজা আমার থাপ্পড় মেরে বলল, বাইরে মুখ দেখানোর আমার আর জোর রাখলি না। জন্মের সময় মা মারা গেছে, তার 1 বছরের মাথায় বাবাও মারা গেছে। এই চাচার কাছেই মানুষ হয়েছি আমি। খুব কষ্টে এত দূর অব্দি এসে আজ এত বড় একটা অঘটন ঘটে গেল। চাচার চিৎকারে চাচি এবং সুমি আর আয়ু বের হয়ে এলো। চাচা শেফ বলে দিল ও যেন ঘরে না ঢুকে, ওর আজ থেকে এখানেই সব বন্ধ। সুমি আর আয়ু এসে বলল, জিমিন কই ছিলি? সবাই তোর নামে খারাপ কথা বলছে। ওরা তোকে কোথায় নিয়ে গেছিল? তোর মাথায় লাল এতগুলো কি? তুই ঠিক আছিস তো? সুমি আপুকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলাম। চাচি এসে সোজা জানিয়ে বলল, তুই এখন কোথায় যাবি জানি না, মুখ পড়ে এসে এখানে উঠেছিস? আর কোথাও যাওয়ার জায়গা পেলি না? তোর জন্য নিজের মেয়ে 2টাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না। এত মানুষ মরে, তোর মরণ হয় না? গলায় দড়ি দিয়ে মরতেও তো পারিস। আমার কান্না দেখে আয়ু আপু আর সুমি আপু ওরা দুজনেই কাঁদছে। আল্লাহ, আমি কি করব? আমার মৃত্যু দাও আল্লাহ। আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আমি এখন কই যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। ওখানেই ওভাবে বসে রইলাম। পাশের বাসায় জেহব চাচা এসে চাচাকে কি যেন বুঝিয়ে গেল। আমার শুধু বলল, ছেলেগুলোকে চিনতে পারবি? আমি শুধু বলে চুপ করে রইলাম। রাত 9টা পর্যন্ত আমি ওভাবেই বসে রইলাম। সুমি আপু এসে আমাকে রুমের মধ্যে নিয়ে গেল। নিজের বাসাটাও আজ অচেনা লাগছে। যার বাবা মা থাকে না সেই বোঝে বাবা মার ছায়া একটা সন্তানের জন্য কতটা জরুরি। রাত 11টা বাজে। আমি ধীরে ধীরে ছাদের চিলেকোঠা রুমে গিয়ে ওড়না দিয়ে টিনের চালটা বাঁশের সাথে বাঁধলাম। কাল কিভাবে সবাইকে মুখ দেখাবো, চাচা আবার কি করবে, তার থেকে মরে যাওয়াই ভালো। চাচি তো বলল গলায় দড়ি দিতে। ওড়নায় ফাঁস বেঁধে গলার ভেতর দিলাম। গলায় ওড়না বেঁধে দাঁড়িয়ে আছি আর ঝুপঝুপ করে কাঁদছি নিজ শব্দে। যদি চিৎকার করে কাঁদতে পারতাম তাহলে কষ্ট কমে যেত। আমার যে মা নেই, কার কোলে মুখ লুকিয়ে কাঁদবো?
আল্লাহ, আমি আর পারছি না সহ্য করতে, বুকে কষ্ট হচ্ছে খুব। তুমি কি আমার কষ্ট বোঝো না? গলা থেকে ফাঁস খুলে ফেলে বসে পড়লাম। আল্লাহ, তুমি না বলো তুমি যা করো বান্দার মঙ্গলের জন্য করো, কিন্তু আমার কি এমন মঙ্গল হলো? জবাব দাও বলে ডুকরে কেঁদে উঠলাম। মোট 6 বার চেষ্টা করলাম কিন্তু পারলাম না সুসাইড করতে। শেষে ডিসিশন নিয়ে ফেললাম, কিছু মানুষের অপরাধে আমি কেন আমাকে জাহান্নামে ফেলে দেব? ওদের তো আমি দেখিনি আল্লাহ, যদি বাঁচিয়ে রাখো বলে নিচে নেমে আসলাম। 3টা চিঠি লিখলাম চাচা চাচি, 2 বোন এবং পাড়া প্রতিবেশীর উদ্দেশ্যে। লাস্টে একটা কথা লিখলাম, দুনিয়ার বাস্তবতা করুন, যার বাবা মা নেই তার কেউ নেই, মাথার উপরে ছাতা থাকা যে কতটা জরুরি সবাই আমাকে দেখে শিখুন। নিজের সার্টিফিকেট, মায়ের হাতে 2টা চুর আর নিজের পোশাক ব্যাগে ভরে বাসা থেকে বের হলাম। গন্তব্য অদূরে রেল স্টেশন। বাইরে নেমে বুঝতে পারলাম আকাশের অবস্থা খুব ভালো নেই, তাই পা দ্রুত চালালাম। 20 মিনিটের ভেতর রেল স্টেশনের মধ্যে চলে এলাম। একটা বেঞ্চিতে বসলাম আর এমন সময় খুব জোরে বৃষ্টি নেমে আসলো। টিনের চালে এত জোরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছিল যে নিজের কথা নিজেও শুনতে পারবো না মনে হয়। একটু দূরে 3টা মধ্যবয়সী মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, যারা বিশ্রীভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না সামনে মহাবিপদ। যেগুলো দোয়া জানি সেগুলো পড়তে থাকলাম আর আল্লাহর কাছে এই বিপদ থেকে আশ্রয় প্রার্থনা চাচ্ছিলাম। এমন সময় আজানের শব্দ কানে আসতেই মাথায় বুদ্ধি চলে এলো, যেই ভাবা সেই কাজ। দৌড়াতে লাগলাম মসজিদের দিকে, ওরা আমার পিছে পিছে দৌড়াতে শুরু করলো। আমি বৃষ্টির মধ্যেই দৌড়ে মসজিদের গেটের মধ্যে ঢুকে পড়লাম। ওরা ভাবতেও পারেনি আমি এই কাজ করব। মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছি, মুয়াজ্জিন আজান শেষ করে আমাকে দেখতে পেল। উনি আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, কিছু সমস্যা মা? আমি থরথর করে কেঁপে যাচ্ছি। এতে উনি বুঝতে পারলেন আমি সমস্যায় পড়েছি। উনি বাইরে ওকে দিতেই ওরা লুকিয়ে পড়ে। আমি ওনাকে বললাম, চাচা একটু রেল স্টেশন অবধি পৌঁছে দিবেন, আমার খুব ভয় করছে। উনি আমাকে এগিয়ে দিয়ে চলে গেল। স্টেশনে এর মধ্যে কিছু যাত্রী চলে এসেছেন, তাই হাফ ছেড়ে বাঁচলাম। মাথায় ভালো করে ওড়না দিয়ে বড় একটা ঘোমটা টানলাম যাতে সহজে কেউ চিনতে না পারে। 5-7 মিনিট পর ট্রেন চলে আসলো এবং আমিও জলদি উঠে একটা জানালার কাছে বসে পড়লাম। একটু পর ট্রেন ছেড়ে দিল। আমার জন্মস্থান, যেখানে বড় হয়েছি, যেটা আমার মাতৃভূমি, সেই স্থান ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের জন্য। জানি না কোনোদিন ফিরে আসবো কিনা। এই কথা ভাবতেই 2 চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। জিমিনের চাচা আর ফজরের নামাজ পড়তে উঠে বাইরে এসে দেখে মেইন গেট খোলা। জিমিনের চাচি জিনকে জোরে হাত ডাক দিলে বাসায় সবাই উঠে আসে, শুধু জিমিন ছাড়া। জিমিনকে দেখতে না পেয়ে আর সুমিকে বলল, দেখো তো জিমিন কোথায়? সুমি দৌড়ে গিয়ে ওর রুমে গেল, কিন্তু ওকে পেল না। কিন্তু টেবিলে 3টা চিঠি দেখলো। বাবা, জিমিন নেই, ও মনে হয় চলে গেছে বাসা থেকে। আমাদের উচিত ছিল আজ অন্তত ওকে দেখে রাখা। ওর উপর দিয়ে যা ঝড় গেল বলে কেঁদে উঠলো সুমি। নামজুন ধপ করে বসে পড়লো মাটিতে। সকাল হতে না হতেই রটে গেল জিমিন বাসা থেকে পালিয়েছে, কিন্তু কেন পালিয়েছে সেটা বুঝেও কেউ বুঝলো না। প্রতিবেশী নামজুনকে এসে বলল, নামজুন চলো থানায় একটা জিডি করে আসি। জিন উঠে বলল, আমরা কি ওকে তাড়িয়ে দিয়েছি? ও নিজে থেকে চলে গেছে। রূপের বাহার তো তার কম নেই, গিয়ে দেখো কোন নাগরের সাথে চলে গেছে। শুনো সুমির বাবা, যদি তুমি থানায় গেছো আমি এক কাপড়ে বাড়ি ছাড়া হব। আল্লাহকে ভয় করো জিন, তোমার ঘরেও তো 2টা মেয়ে আছে। এই চোখে অনেক কিছু দেখেছি, কম অত্যাচার তো করনি ওকে। বলেই নামজুন চলে গেল। শুধু সুমি আর আয়ু কেঁদে যাচ্ছে তাদের এতিম চাচাতো বোনটার জন্য। 16 কি 17 বছরের বয়সী মেয়ে বৃষ্টিতে আধা বেঁধে জানালার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সেটা ট্রেনের কামরার কারো চোখ এড়ায়নি। সবাই কেমন জানি করে তাকিয়ে আছে। আমি লোকদের ওভাবে তাকিয়ে থাকতে দেখে নিজেকে সংযত করে নিলাম। চোখ মুছে মাথায় কাপড় দিয়ে বসে থাকলাম। কিছুক্ষণ পর টিটি আসলো টিকিট চেক করতে। আমি বেশ ভয় পেয়ে গেলাম। আমার কাছে কোনো টাকা বা টিকিট কিছুই নেই। ওরা কি আমাকে পুলিশে দেবে এই ভেবে কুঁকড়ে গেলাম। বাইরের সম্পর্কে আমার ধারণা তেমন নেই বললেই চলে। এই
মেয়ে, তোমার টিকিট দেখি। বলে টিটি আমার দিকে তাকালো। আমি ওদের দিকে চুপ করে তাকিয়ে আছি। এই মেয়ে, জলদি দাও, তোমার সাথে কি আমাদের বসে থাকলে হবে? আমাদের কি কোনো কাজ নেই? বলে খুব জোরে ধমক দিল। আমার বুকের ভিতর ধুমধুম করে শব্দ বেজেই যাচ্ছে ভয়ে। এবার কি করব? মেয়েটি আমার সাথে আসছে, এখানে আসুন। এই বলে কেউ টিটিকে ডাকলো। আমি তাকিয়ে দেখলাম একটি 70-75 বছরের লোক কোটটাই পরে আমার সামনে বসা, বেশ রুচিশীল ভদ্রলোক। উনি আমার ভাড়াটি দিয়ে দিল। স্যার, উনি আপনার সাথে সেটা বললেই পারতেন, আমরা এরকম ব্যবহার করতাম না। ওকে। আমি ভদ্রলোকটির দিকে তাকিয়ে একটু দূরে সেই 3টা লোককে দেখলাম। এতে আমি বেশ চমকে গেলাম। এখন আমি এদের টার্গেট সেটা বেশ বুঝে গেছি। অভাগা যেদিকে যায় সেদিকে সাগর পুরোই। অসহায়ভাবে লোকটির দিকে তাকালাম, আবার ওই 3 জনের দিকে একবার। ছোট মানুষ, আমি কিভাবে কি করবো বুঝতে পারছি না। দুপুরের নাগাদ ট্রেনটি ঢাকা কমলাপুরে থামলো। ভদ্রলোকটির হঠাৎ আমায় এসে বলল, চলো আমার সাথে, ভয় করো না। ওনাকে একটু ভরসা পেয়ে ওনার সাথে নেমে পড়লাম। সাথে সাথে 3টি লোকও নামলো। এই প্রথম ঢাকাতে আসলাম, সম্পূর্ণ অচেনা শহর আমার কাছে। উনি বলল, মা, যদি কিছু মনে না করো তুমি আমার সাথে আসতে পারো। তোমার মতো আমার একটা নাতনি ছিল যে 1 সপ্তাহ আগে একটা দুর্ঘটনাবশত মারা গেছে। বলেই চোখের জল মুছলেন। আমি কোনো কথা না বাড়িয়ে ওনার সাথে একটা রিক্সা উঠলাম। এছাড়া কোনো উপায় নেই আমার কাছে। আমার যাওয়া দেখে 3টি লোক তাদের নিজেদের হাত কামড়াচ্ছে। রাস্তায় উনি আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করলেন। আমি ওনাকে বললাম, সব বললাম এবং ফুপিয়ে কেটেই চললাম। মনে মনে একবার ভাবলাম, উনি আমাকে বিক্রি করে দেবে না তো? আমার ধারণা ভুল করে দিয়ে অনেক বড় বিশাল একটা বাসার সামনে রিক্সা থামালেন। ভাড়া মিটিয়ে বললেন, আমাদের 4টা গাড়ি আছে, তবুও রিক্সাতে চড়ার মজাই আলাদা, বুঝলে? আমি শুধু ঘাড় নাড়ালাম। দারোয়ানের গেট খুলে দিয়ে বাসায় ঢুকলাম। এত বড় শহরে এত বড় বাড়ি, তার উপর এত বড় জায়গার উপর দেখি অবাক। নিশ্চয়ই ওনারা জমিদার টাইপের ছিল হয়তো। কলিং বেল দিতেই এক মহিলা এসে দরজা খুলে দিল। আমাদের দেখে চিৎকার দিয়ে বলল, গিন্নিমা, এসে দেখুন কি ঘটনা ঘটেছে। লোকটি ধমক দিয়ে বলল, এই কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? একটি মহিলা যার সিঁথি ভর্তি সিঁদুর, কপালে সিঁদুরের ফোঁটা এবং খুবই অভিজাত মহিলা, সে এসে আমাকে দেখে চিৎকার করে ঢুকরে কেঁদে উঠে বলল, ও বৌমা, তোমরা কোথায় কি আছো? এদিকে এসে দেখো তোমাদের শ্বশুর কি কাণ্ডটাই না করেছে। এই বয়সে আবার বিয়ে করে এনেছে। বলেই সেন্সলেস হয়ে পড়ে গেল। কাজের মহিলাটা ওনাকে ধরে বলল, কর্তা, এটা আপনি কি করলেন? একদম ঠিক করেননি। বুড়ো বয়সে ভীমরতি। আরো কয়েকজন আমাদের সামনে এসে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। লোকটি আমার দিকে তাকিয়ে লজ্জায় পড়ে গেলেন। আমি একটা হিন্দু ভাষায় এসে পড়েছি। ও আল্লাহ, আবার সেই যন্ত্রণা। জানি না কি আছে কপালে। আমার জীবনে যে আরো চমক আছে এই ভাষাতে, তা আমি কখনোই ভাবিনি। সবাই মহিলাটিকে ধরাধরি করে তুলতে গেল। এবার ভদ্রলোকটি বেশ জোরেই সবাইকে ধমক দিল। ওনার এক ধমকেই সবাই চুপ। লোকটির পরিবারে বেশ দাপট দেখছি। এটা আমার বন্ধুর নাতনি, আজ থেকে এখানেই থাকবে, পড়াশোনার জন্য এসেছে। আসার সময় মাথায় রং পড়েছে। আর হাঁটুর বয়সী মেয়ে কে কোন দুঃখে বিয়ে করতে যাবে? ওনার স্ত্রী চট করে চোখ মেলে বলল, তো আপনি সত্য বলেছেন ন্যান্সি। তুমি যে জ্ঞান হারানোর নাটক করেছো সেটা ভালো করেই জানি। উনি আমাকে নিয়ে সোজা একটি ছাদে আসলেন। সেখানে একটি রুম খুলে ভিতরে ঢুকে বলল, যেহেতু তুমি মুসলিম তাই আমার স্ত্রী তোমাকে নিচে থাকতে দেবে না, এখানে থাকতে পারবে না। আমি ঘাড় নাড়িয়ে সম্মতি দিলাম। কালকে এসি লাগিয়ে দেব এবং যা যা দরকার তুমি রেস্ট করো বলে চলে গেলেন। বিশাল একটি অভিজাত বাসা, কি নেই এখানে। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হয়ে দেখি ওনাদের কাজের মেয়েটা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। শুনেছি তুমি নাকি মুসলিম ঘরের মেয়ে, যেখানে সেখানে হাত দিবে না বলছি। গঙ্গা জল দিয়ে আবার ধুতে হবে। ঠাকুর ঘরে তো একদম যাবা না। দায় পড়েছে আপনাদের ঠাকুর ঘরে যেতে, মনে মনে বললাম। আমি এই ঘরে 12 বছর ধরে কাজ করছি। সবাই আমাকে রোজি বলে ডাকে। নাও খাবার আনছি।
বলছি কে আমাকে উদ্ধার করো। আমি বিসমিল্লাহ বলে খাবার খেয়ে নিলাম। উনি চলে গেলেই আমি ঘুমিয়ে পড়লাম। আমি খুব ক্লান্ত ছিলাম। ভদ্রলোকটির নাম লিডনক, একজন রিটায়ার্ড ব্যারিস্টার। একটাই ছেলে, তাদের আবার দুটি ছেলে একটি মেয়ে। সন্ধ্যার পর একটা মেয়ে এসে আমার ডাক দিয়ে বলল, এই তুমি এখনো ঘুমাচ্ছ? দিদুন দেখলে বকা দিবে তো। আমি চোখ মেলেই দেখি একটা মেয়ে। আমি ধরপড় করে উঠে বললাম, তুমি কে? আমি মোমো। তোমার নাম কি? জিমিন। কিসে পড়ো তুমি? ক্লাস 10। চলো তোমাকে আমাদের পুরো বাসাটা দেখাই বলে হাত টেনে রুম থেকে বের করে আনলো। মেয়েটা বেশ মিশুক, আমাকে একে একে সব দেখালো। এই পরিবারটা বেশ, কিন্তু দিদুন আর গিন্নিমা আমায় সহ্য করতে পারে না। ব্যাপার না, চাচি কতবার ভাতের থালা কেড়ে নিয়েছে তা গুনে শেষ করতে পারবো না। এবার 7 দিন কেটে গেল, বেশ মানিয়ে নিয়েছি। আমি নিজে খাবার খেতে যাই শুধু, কারণ অনেকে আমার পছন্দ করে না। মোমো আর দাদু এসে গল্প করে যায়। সেদিন সন্ধ্যা আমি ছাদে বসেছিলাম। মোমো এসে বলল, আমার মেজো ভাইয়া এসেছে, তুমি দেখবে তাকে? না মোমো, পরে দেখবো, আমার শরীর বেশ খারাপ, ওকে দাদুকে পাঠিয়ে দিচ্ছি বলে চলে গেল। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। জ্বর আসা আসা ভাব। 8:30টার দিকে দাদু রুমে এসে বলল, জিমি তোমার নাকি শরীর খারাপ? না তেমন কিছু নয়, নিচে চলো বলে আমাকে নিয়ে আসলো। ডাইনিং টেবিলে আমি ওনার সাথে বসি, আর আমার পাশে মোমো। আমি খাচ্ছিলাম, এমন সময় কেউ যেন পেছন থেকে বলে উঠলো, কি ব্যাপার মোমো, আমাকে ছেড়েই খাচ্ছিস? আমি তার দিকে তাকিয়ে যা দেখলাম, এতে আমার গলায় ভাত আটকে যাওয়া অবস্থা। ভীষণ জোরে বিষম খেয়ে উঠলাম। এ আর কেউ নয় যার জন্য আজ আমার এই পরিস্থিতি, সেটা সেই ছেলে। দাদু আমাকে পানি এগিয়ে দিয়ে বলল, জল খাও আর ধীরে সুস্থে খাও। কি আর খাবো, চোখ দিয়ে অঝরে পানি ঝরে যাচ্ছে। ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে, হয়তো চিনতে পেরেছে। আমি কোনো মতো খেয়ে উঠে উপরে চলে এলাম। জাংকুক রুমে এসে ঘেমে একাকার হয়ে গেছে। এসি রুমে থাকা সত্ত্বেও জাংকুক ঘামছে। এটা কিভাবে সম্ভব? নিজের ফোন বের করে ভিডিওটি বের করে আবার দেখলো, না সেই মেয়েটাই। ও এখানে কিভাবে আসলো? রাত 11টা বাজে শুয়ে আছে, গায়ে জ্বর এসে গেছে ভীষণ। এমন সময় দরজায় নক করলো। আমি চুপ করে আছি। জিমিনদি, আমি মোমো, দরজা খোলো। আমি জ্বরের ঘরে দরজা খুলে দিয়ে না দেখে আবার খাটে শুয়ে পড়লাম। জিমিনদি দেখো, দাদা এসেছে তোমার সাথে পরিচিত হতে। মোমো, আমার খুব জ্বর আসছে, আমার সমস্যা হচ্ছে। ও আমার গায়ে হাত দিয়ে চমকে উঠে বলল, বেশ জ্বর তো আসছে, দাঁড়াও আমি থার্মোমিটার আর মেডিসিন নিয়ে আসছি বলে চলে গেল। আমি তাকিয়ে দেখি সেই ছেলেটি। জাংকুক এক ছটকায় জিমিনকে টেনে তুলে বলল, এই মেয়ে তুমি এখানে কিভাবে? আমার এত রাগ উঠলো যে ওনাকে ওই অবস্থায় গায়ের সমস্ত শক্তি দিয়ে ঠাটাস করে চড় মেরে দিলাম এবং বললাম, তোর সুখ হারাম করতে এসেছি এই বাসায় আজরাইল হয়েছে। এবার বুঝবি দেখ কেমন মজা লাগে। তোর ওই সুন্দর চেহারার পিছনে যে কুকুরের চেহারা আছে সেটা তোর পরিবারকে দেখাতে হবে না। সিঁড়িতে কারো আসার শব্দ পেয়ে আবার বসে পড়লাম খাটে। মোমো আসতেই জাংকুক অপমানিত রাগান্বিত হয়ে চলে গেল। জ্বর মেপে মেডিসিন খাইয়ে মোমো চলে গেল। আমি রাগে কেঁদে উঠলাম, আল্লাহ আমায় কোন জায়গায় এনে ফেললে। সকালে ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে দেখি জাংকুক দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে রুমে আসতেই আমাকে ডাক দিল। আমি দাঁড়িয়ে গেলাম। এমন সময় কাজের মেয়ে রোজি বাটিতে করে কি যেন নিয়ে এসে বলল, এ কি দাদা বাবু, আপনি এখানে? জাংকুক কিছুটা হকচকে উঠল, বলল, এই তো সকালে বাতাস ভালো লাগে তাই। জিমিন মিষ্টি খাও। কিসের মিষ্টি? ও মা, তুমি জানো না এত বড় খবর? আমি বিসিএস রিটেন পরীক্ষায় প্রথম হয়েছি। কাল 12টার পর ফলাফল প্রকাশিত হয়েছে। সে উপলক্ষে আমার হাতে মিষ্টি দিয়ে রোজি চলে গেলে মিষ্টিগুলো জাংকুকের মুখের সামনে ছুঁড়ে মেরে বললাম, অমানুষ কখনো মানুষ হয় না বলে রুমে দ্রুত চলে আসলাম। দরজা লাগিয়ে দিয়ে বসে ফুঁসে যাচ্ছি, খারাপ মানুষের এত ভালো রেজাল্ট হয় কিভাবে? জাংকুক রাগে অপমানে জিমিনের রুমের দরজায় গিয়ে দুটো লাথি মেরে নিচে চলে আসে। আমি সকালে নিচে নামতেই ন্যান্সি দিদুনের সাথে ধাক্কা খেয়ে গেলাম। উনি গলা খেকিয়ে উঠে বললেন, নষ্ট করে দিলি তো সব, আবার গোসল করতে হবে। জাংকুকে সে বলল, দিদুন এই
মেয়ে কোথা থেকে জুটেছে? ছোট লোক কিভাবে বুঝবে হাই পরিবারের সাথে কিভাবে চলতে হয়? বলে একটা শয়তানি হাসি দিল। ওনার কথা শুনে এত কষ্ট হলো যে আমি ওখান থেকে উপরে চলে আসলাম। মোমো, জিমিন আসেনি খাবার খেতে? আমি ডেকে আনছি দাদু বলে মোমো চলে গেল। বাধ্য হয়ে নিচে নামতে হলো। খেতে খেতে ডমক বলে উঠলো, সামনে পূজা, সবার যা যা কেনাকাটা আছে আগে থেকে করে নাও, পরে ভিড় হবে। দাদু, তাহলে আজই যাব। তুই কেন একা যাবি? আমরা তো যাবো মোমো, সবাই শপিং এ চলে গেছে। আমি আর রোজি আন্টি সহ আরো দুটা কাজের লোক বাসায়। আমি উপরে আমার রুমে ঢুকে ছিটকি লেগে দিয়ে পেছন ফিরে দেখি জাঙ্কুক আমার বিছানায় শুয়ে আছে। আমি পেছন ফিরে দরজায় ছিটকি খুলে দেওয়ার আগে উঠে আমার ধরে ফেললো। আমি একবার চিৎকার দিতেই আমার মুখ চিপে ধরলো এবং বুকের সাথে জড়িয়ে নিল। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি হাত কামড়ে দিই জাঙ্কুকের। জাঙ্কুক এতে আর রেগে যায় এবং এক ঝটকায় ওড়না খুলে নেয়। আমি বলেছিলাম না আমার পিছে না লাগতে? আজ তোমার হাল এমন করবো যাতে মুখটা কাউকে দেখাতে না পারো। আমি গায়ে শক্তি দিয়ে ধাক্কা দিই এবং চিৎকার দিয়ে উঠি। তোমার চিৎকার কারো কান অব্দি যাবে না বলে আমার হাত ধরে একটানে ওর বুকের ভিতর নিয়ে যায়। ছাড়ুন বলছি। কেন? আমার চরিত্র সবার সামনে দেখাবা, সেটার একটা ব্যবস্থা করতে হবে না? এবার আমার চোখ বেয়ে পানি ওর বুকে পড়লো। এটা দেখে ও এক ঝটকে আমাকে খাটের উপর ছুঁড়ে ফেললো। আমার বাসায় থাকবা, আবার আমার সাথেই পাঙ্গা নিবা? হয় এখন থেকে চলে যাবা, না হয় চুপ করে থাকবা। বলে চলে যেতে লাগতেই আমি ছোট্ট ফুলদানিটা জাঙ্কুকের দিকে ছুঁড়ে মারি। ফুলদানিটা ওর হাতের সাথে বাড়ি লেগে ভেঙে যায় এবং ওর হাত দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে লাগে। আমার সাথে লাগতে আসার ফল এটাই। এবার জাঙ্কুক এসে ঠাস ঠাস করে দুটো চড় মেরে ওর রক্ত আমার সিঁথিতে দিয়ে বলল, সামাজিক রীতিতে আমার বউ তুমি, তাই তোমাকে রেপ করলেও আমার পাপ নেই, কিন্তু তোমার সম্মান কোথায় দাঁড়াবে সেটা বুঝে আমার সাথে লাগতে এসো। আর তুমি কিভাবে এই বাসায় থাকো আমি সেটা দেখবো বলে চলে গেল। আমি গাল ধরে ঢুকরে কেঁদে উঠি, ও আল্লাহ, হয় আমাকে নিয়ে নাও, না হয় মুক্তি দাও। জাঙ্কুক রুমে এসে হাত ড্রেসিং করে। বেশ কেটে গেছে। বেয়াদব মেয়ে কোথাকার, সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলা? নিজের বাবা মা কোনোদিন হাত উঠায়নি, সেখানে কিনা বাইরের মেয়ে উঠাই। ওর অবস্থা যদি খারাপ না করে ছাড়ছি তো আমার নাম জাঙ্কুক নয় বলে বাসা থেকে বের হয়ে গেল। রোজি এসে বারবার দরজা নক করছে। আমি বিরক্ত হয়ে গিয়ে খুলে দিলাম। এই জিমিন, তোমাকে এত ডাকতে হয়? বলে আমার দিকে তাকিয়ে বলল, এ কি, তোমার চোখ মুখ এত লাল কেন? কিছু হয়নি। আপনি কি কিছু বলবেন? চলো খেতে, আমি সব বেড়ে দিচ্ছি। আপনি যান, আমি আসছি। দরজার কাছে রক্ত দেখতে পেয়ে বলল, এখানে রক্ত কই থেকে এলো? আমার পা কেটে গেছে সেখান থেকে। বলে এই অবস্থা তাকে নিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে বললাম, রোজি আন্টি, আমার খেতে মন চায় না, ভালো লাগছে না। সবাই আমারে রোজি বলে ডাকে। তুমি আমাকে এত সম্মান কেন দিচ্ছ? কারণ সব মানুষ সমান, মানুষের মধ্যে ভেদাভেদ নেই। তুমি এই বাসায় কাজ করো, সেটাও তোমার একটা পেশা। ধরো তুমিও চাকরি করো একটা, তাই আমার কাছে তুমি এই বাড়ির সবার মতো সম্মানীয় বলে উপরে চলে আসলাম। আবার রোজি চোখের জল গাল দিয়ে বেয়ে পড়ছে। এভাবে কেউ তাকে কখনো বলেনি। সন্ধ্যার পর সবাই শপিং করে বাসায় এসে পড়ে। কই রে রোজি, সবাইকে শরবত দে জলদি, বাইরে কি গরম। বলেই ডমুক সোফাতে বসে পড়লো। রোজি এসে সবাইকে শরবত দেয়। কর্তা সবার জন্য কাপড় আনছেন, জিমিনের জন্য আনেননি? জিমিনের কথা শুনে ন্যান্সি রোজিকে ধমক দিয়ে বলে, মানুষের জন্য দরদ তোর উঠছে দেখছি, খামোকা কথার মধ্যে বা হাত ঢুকে দিলি। রোজি মাথা হেলে চলে গেল। রাত 9টার দিকে দাদু আমার রুমে এসে একটা অ্যান্ড্রয়েড সেট দিল এবং কিছু প্যাকেট। দেখো তো পছন্দ হয়েছে কিনা। আমি সব প্যাকেট খুলে দেখলাম। গর্জিয়াস ড্রেস। পছন্দ হয়েছে? দারুণ। দারুণ। জানো, তোমার বয়সী তোমার মতোই দেখতে আমার একটা বান্ধবী ছিল, লিসা। অকালে অসুস্থ হয়ে মারা গেল বলে মাথা নিচু করে ফেললো। দাদু, আমিও তো লিসা বলেই হেসে উঠলাম। উনি আমার কথায় হেসে উঠলেন। ওনার চয়েস আছে বলতে হয়। আমি কাল 5 দিনের জন্য দিনাজপুর যাব, অনেক দূরের পথ। তোমাকে কিন্তু ফোন দিব, নাম্বার সেভ করাই আছে। তুমি 5 দিন ভালোভাবে থেকো। নিচে যাওয়ার তেমন দরকার
দরকার নেই, ন্যান্সির কাছ থেকে দূরেই থেকো বলে আমাকে নিয়ে নিচে নামলো। নিচে নামতে দেখি জাংকুকের মা কাঁদছে আর জাংকুক সোফায় বসে আছে। কেমনে কাটলো তোর বাবা? কখন কাটলো এসব হারে যাবে কথা। মা বাদ দাও তো, আমি ঠিক আছি বলে কটমট করে আমার দিকে তাকালো। আমিও সাথে সাথে তাচ্ছিল্যের হাসি দিয়ে মনে মনে বললাম, দেখ বেটা কেমন লাগে। পরের দিন সকালে দাদু চলে গেল। উনি যাওয়ার আগে হাতে 2000 টাকা দিয়ে গেছেন। আমি কাঁদছি, আমাকে কেউ কখন এভাবে যত্ন করে টাকা দেননি। সকাল 9টার দিকে ডাক পড়লো নিচে, তাই বাধ্য হয়ে গেলাম। এরা নিয়ে আর চোখে জিমিনকে দেখছে একদম মাথা থেকে পা অব্দি। মেয়েটা দারুণ সুন্দরী, কোমর ছাপিয়ে চুল নেমে গেছে, গায়ের রং দুধ আর হলুদ মেশানো, অমায়িক চেহারা, সব মিলে ভীষণ সুন্দরী। এবার দিদা বলে উঠলো, তুমি যে আমার স্বামীর বন্ধুর নাতনি নাও সেটা আমি জেনে গেছি। আমার স্বামী ভালো মানুষ, তাই তোমার রাস্তা থেকে তুলে আনছে। কিন্তু এখানে বসে বসে খেলে চলবে না, কাজ করতে হবে। দিদুনের পাশে বসে জাংকুক মুচকি মেরে হাসছে। এবার বুঝেছি এই ব্যাটাই পিনিক লাগাইছে বলে জাংকুকের দিকে তাকাতে ও বলল, দিদুন, কেউ যদি তোমাকে অকারণে আঘাত করে তাহলে তাকে কি করা উচিত? তাকে উচিত শিক্ষা দেওয়া উচিত। আপাতত 5 দিন তাদের সাথে টেবিলে খাওয়া নিষেধ। সকালে সবাই খেতে বসেছে। জাংকুকের বাবা কায়ে বলল, কি ব্যাপার, জিমিন আজ নেই? জাংকুকের মা এরেনে বলে উঠলো, ও খেয়ে নিয়েছে। কেমনি যে এরা মিথ্যা কথা বলে আল্লাহ ভালো জানে। সকাল 11টার থেকে কাজ শুরু হয়ে গেল, পুরো বাসা মোছা। এই কাজটা আমি কখনো করিনি, তাও আবার এত বড় বাসা। আমি রান্নাঘর মুছছি, এমন সময় জাংকুক এসে মোছা জায়গায় পা দিয়ে ফ্রিজ থেকে পানি নিয়ে খেলো। আমার কাছে এসে বলল, এখনো সময় আছে, বাসা থেকে বিদায় হও। তাছাড়া এই কদিনের এমন হাল করব যে তুমি কল্পনা করতে পারবে না। ওর কথা শুনে রেগে গিয়ে বালতির ময়লা পানি জাংকুকের গায়ে ঢেলে দিলাম। ও শিট বলে আমাকে কষে একটা থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে বললাম, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। আমি কি জিনিস সেটা তোমাকে দেখতে হবে না। ও রাগে বের হয়ে গেল। জাংকুক, তোর গা ভেজা কেন? পানি পড়েছে মা বলেই ও রুমে চলে গেল। জাংকুক শাওয়ার নিচ্ছে আর ভাবছে, হাঁটু বয়সী মেয়ে, সে কিনা আমাকে রাস্তাহাল করে দিল। আজ পুরো দিন প্রচুর কাজ করেছি। রোজি সাহায্য করতে এসেছিল, কিন্তু দিদুন একদম নিষেধ করে দিয়েছে। রোজি রাতের খাবার উপরে দিয়ে গেল। আজ আর ভালো খাবার নেই, শুকনো রুটি আর ভাজি। আমার প্রচুর খিদা লাগছে, তাই জলদি খেতে শুরু করলাম। শুয়ে আছি আর বাসার কথা মনে করছে। এমন সময় ফোনে কল আসলো। দাদু কল করেছে। জিমিন, কেমন আছো? কথাটি শুনে আমার চোখ দিয়ে পানি বেয়ে যাচ্ছিল। অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে বললাম, খুব ভালো আছি। জাংকুক গম্ভীর গলায় বললেন, তুমি কাঁদছো পড়ি? ধরা পড়ে গিয়ে বললাম, আপনাকে খুব মনে পড়ছে দাদু, তাই কাঁদছি। উনি আরো কিছু কথা বলে ফোন রেখে দিল। যে মানুষ আমার এত উপকার করছে তার পরিবারের ক্ষতি কি করে করব? সকালে সেই আবার কাজে ভর্তি হওয়া। আমি কাজ করছি, এমন সময় দাদু এসে আমায় বলল, পরি, তুমি কাজ করছো? আমি চমকে উঠে দেখি দাদু সামনে। উনি কেমনে আসলো? আরো কয়েকদিন পর তো আসার কথা। উনি চিৎকার করে বাসার সবাইকে ডাকলো। এই বাচ্চা মেয়েকে দিয়ে কাজ করার হুকুম কে দিয়েছে? রোজি মুখ ফুসকে বলে দিল, কর্তা, গিন্নি মা দিয়েছে। ন্যান্সি রোজির দিকে রাগী ভাবে তাকিয়ে ধমক দিল, ন্যান্সি, তুমি খুব খারাপ কাজ করেছো। জিমিন আর উপরে থাকবে না আজ থেকে, আমাদের সাথে আমাদের মতো নিচে থাকবে। যাও তো ছবি, জিমিনের সব জিনিসপত্র নিয়ে ওই কর্নার রুমে রেখে আসো। আজ থেকে ও ওই রুমেই থাকবে। কারো যদি অসুবিধা হয় সে যেন বাসা থেকে চলে যায়। আমাকে নিয়ে ওনার রুমে ঢুকলেন। এই প্রথম ওনার রুমে আসলাম। খুব সুন্দর রুমটি। আমাকে সোফায় বসতে দিয়ে আলমারি থেকে একটা খাম এনে আমার হাতে দিল। আমি খামটি খুলে দেখলাম আমার বয়সে একটা মেয়ের সাদা কালো ছবি, দুদিকে দুটা বেনি করে চুল ছেড়ে দেওয়া, দারুণ দেখতে। দাদু, এটা লিসা। উনি মুচকি হেসে বললেন, 45 বছর আগের ছবি এটা। ন্যান্সি রুমে এসে জিমিনকে ওই অবস্থায় দেখে খেকে উঠে বললেন, আপনি অন্য জাতের মেয়েকে
ঘরে আনতে দিয়েছেন কিছু বলিনি, এক পাতে ওকে নিয়ে খেতে হয়েছে তবুও কিছু বলিনি। আজ শেষ অবধি আমার ঘরেও তুললেন। আমি দাদুকে ছবিটা দিয়ে বের হয়ে আসলাম। অযথা সেখানে থাকার কোনো মানে হয় না। দিনগুলো ভালোই কাটছিল। বিকেলে দাদু আমাকে আর মোমোকে নিয়ে পার্কে যাওয়া, ফুচকা খাওয়ানো, সকালবেলা আমাদের নিয়ে জগিং করা সহ লং ড্রাইভে যাওয়া। দাদুর মনে হয় নতুন একটা জীবন পেয়েছে। জাংকুক প্রথম পদেই কার্ডার নির্বাচিত হয়েছে, সরকার থেকে গাড়ি বাড়ি সব পেয়েছে, কিন্তু বাসা থেকেই সব কাজ করে। আমার পিছে তেমন লাগে না। প্রায় 3 মাস কেটে যায় এভাবে। দাদু একদিন আমাকে ভার্সিটিতে নিয়ে গিয়ে অর্থনীতিতে অনার্সে ভর্তি করিয়ে দেয় প্রাইভেটে। আমি সেদিন ওনার সামনে খুব কেঁদেছিলাম। আমার কান্না দেখে উনিও কাঁদছিল প্রচুর। পরে মনে করো আমি আমার লিসার জন্য সব করেছি। একদিন জাংকুক ওর সব ফ্রেন্ডদের বাসায় ইনভাইট করে। খাওয়া দাওয়া মাস্তি সবই চলছিল। আমি আর মোমো বিকেলে দাদুর সাথে পার্কে যাব বলে বের হতেই জাংকুকের একটা ফ্রেন্ড বলল, দোস্ত মোমোর সাথে মেয়েটিকে। তখন সবাই আমার দিকে তাকাতে আমি জলদি বের হয়ে আসলাম। ওর নাম জিমিন, আমাদের বাসায় থাকে, মুসলিম মেয়ে। তখন জাংকুকের ফ্রেন্ড জোয়ান বল, মাশাআল্লাহ, নামেও যেমন দেখতেও তেমন, একদম পরীর মতো। দোস্ত আমার একে চাই, আমিও মুসলিম, ও মুসলিম, এদিক থেকে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে বাবা মাকে পাঠাবো, তুই সব ম্যানেজ করে দে দোস্ত। হই হই, কি রে জোয়ান, তুই নাকি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবি না, আজ জিমিনকে দেখে ফিদা। সব ফ্রেন্ডরা একসাথে বলে হেসে উঠল। জাংকুকের কথাগুলো শুনে চরচর করে মাথায় রক্ত উঠে গেল, কিন্তু সবার সামনে কিছু বলে না। সবাই চলে যাওয়ার আগে জোয়ান আবারও অনুরোধ করে গেল। রাত 11:30 বাজে, আমি বই নিয়ে পড়ছি। এমন সময় জাংকুক আমার রুমে ঢুকে ছিটকি লেগে দিতেই আমি সরে উঠলাম। এই আপনি আমার রুমে। কথা বলার না শেষ হতেই ঠাস ঠাস করে আমার গালে চর বসিয়ে দিল। আমি গায়ে জোরে ধাক্কা দিয়ে বললাম, আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলা? আপনাকে কে অধিকার দিয়েছে? আমার ফ্রেন্ড সার্কেলের সামনে গিয়ে তোমায় কে যেতে বলেছে? নিজের রূপ দেখানোর জন্য গিয়েছিলে, ফের যদি এমন কাজ করো তাহলে হাত পা ভেঙে দেব বলেই চলে গেল। জাংকুকের কথাগুলো আমার মাথায় কিছুতেই ঢুকলো না। আমি তাদের সামনে দিয়ে গেলে তাদের কি সমস্যা, আর জাংকুকেরই বা কি সমস্যা? রাতে আমি সবার সাথে খেতে বসতেই জাংকুকের বাবা কাই আঙ্কেল বললেন, জাংকুক, জোয়ানের বাবা আমাকে কল করেছিল। জাংকুকের গলা দিয়ে ভাত আর নামে না, যা ঘটার ঘটে গেছে। লিডুমুখ তার ছেলেকে বলল, কেন কল দিয়েছিল? জোয়ান নাকি জিমিনকে খুব পছন্দ করেছে, তাই প্রস্তাব পাঠাতে চায়। জাংকুকের মা তো বলে দিয়েছে কাল সকাল 10টায় আসতে। আমার হাত পা কাঁপতে শুরু করেছে বিয়ের কথা শুনে। বাবা আমাকে তো একবার জিজ্ঞাসা করে ওদের আসতে বলতে। ন্যান্সি ধমক দিয়ে বলে, তোর মা যা করেছে একদম ঠিক করেছে। পরিচয়হীন একটা মেয়েকে জোয়ানের মতো ছেলে বিয়ে করতে চেয়েছে, এতেই অনেক। তাছাড়া জোয়ানের পরিবারও অনেক বড় পরিবার, বিয়ে হয়ে গেলে ঝামেলা চুকে যেত, চোখের সামনে আর দেখতে হতো না। দিদুনের কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি বেয়ে যাচ্ছিল। আমি কাই আঙ্কেলকে বললাম, তারা যদি বিয়ে করতে চায় আমি রাজি বলে উঠে গেলাম। দেখছিস মেয়েটার তেজ, আমার বাসায় খাবে আর আমাকেই তেজটা খাবে। নিডুমুখ চুপ করে গেল। অন্তত জিমিনের মুখ থেকে এই কথা আশা করেননি। জাংকুক আর না খেয়ে উঠে গেল। জাংকুকের মা এরিনি ছেলের দিকে চেয়ে মনে মনে ভাবলো, জাংকুকের মতিগতি ভালো ঠেকছে না, তাই মেয়েটি এ বাসা থেকে চলে গেলে বাঁচি। জাংকুক রুমে এসে প্রচন্ড রেগে গেছে। জীবনে কত মেয়ে প্রপোজাল ফিরিয়ে দিয়েছে শুধু ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে, আর আজ নিজের বউকে অন্যের হাতে তুলে দিতে হবে বলে সামনে একটা টেবিলে লাথি মারলো। হোক না দুর্ঘটনাবশত বিয়ে, তবুও আমার বউ তো। আমি খাটে হেলান দিয়ে বসে কাঁদছি। অভাগী যেদিকে যায় সেদিকে সাগর পোড়ায়। তবে একটা দিক থেকে ভালো, আমি আমার অস্তিত্ব খুঁজে পাবো, একটা নিজের পরিচয় হবে, এখানে কারো কথা শুনতে হবে না তো। সকাল থেকে বাসায় জোগাড় চলছে, আমাকে দেখতে আসবে বলে। দাদু কোনো দিক দিয়ে কমতি রাখিনি, কিন্তু দাদু কই, উনি কাল থেকে একবারও
কথা বলেননি আমার সাথে, আজ জগিংয়ে নিয়ে যাওয়ার কথাও বলেননি। নিচে নেমে দেখি জাঙ্কুক অফিসে যাচ্ছে, আমার দিকে একবার তাকালো, তারপর রাগী লুক নিয়ে চলে গেল। এখানে রাগ কাজে দেখালো। আজ মোমো স্কুলে যায়নি, আমাকে দেখতে আসবে বলে। আমি লাল আর সাদা মিশ্রিত পাড়ের শাড়ি পরেছি, লাল লিপস্টিক, হালকা গহনা, ব্যাস এটুকুই। জিমিন দিদি, তোমাকে যা লাগছে না, একদম বেবির মতো। যাও, কি বলো? দিদি সত্যি বলছি, তোমায় সত্যি বলতে হবে না। জানো দিদি, জোয়ান দাদা অনেক সুন্দর। তাই? তুমি জোয়ান দাদাকে দেখোনি? না মোমো। এরিনে এসে বলল, কি মেয়ে, তুমি রেডি? আন্টি। এরিনে জিমিনকে দেখে আবির্ভূত হয়ে যায়। আসলে মেয়েটি অমায়িক সুন্দর, এই জন্য জলদি বাড়ি থেকে সরাতে চাচ্ছে। জাঙ্কুকের মতে ভালো ঠেকছে না। রোজি ডাকতে এলে চলে যাও মোমোর সাথে বলে এরিনে চলে গেল। জোয়ানের বাবা মা আর বোন জিমিনকে দেখতে এসেছে। লিডনও তাদের সাথে কথা বলছে, সাথে জাঙ্কুকের বাবাও। ন্যান্সি রোজিকে বলল জিমিনকে ডেকে আনতে। প্রায় 10 মিনিট পর জিমিন মাথায় ঘোমটা দিয়ে হাজির। জোয়ান তো জাস্ট ফিদা। জাঙ্কুককে জোয়ান ফোন দিল একটু আড়ালে গিয়ে। হ্যাঁ জোয়ান বল। দোস্ত বিশ্বাস কর, জিমিনকে দেখে কলিজা টান পড়লো। এই মেয়ে যদি সারা জীবন বলে তার কৃতদাস হয়ে থাকতে, এতেও আমি রাজি। বাসা তোরা এসে গেছিস? ও আমার সামনে দোস্ত, তাহলে বোঝ আমি কোথায়। আমি আসছি বলে জাঙ্কুক কলটা কেটে দিল। জাঙ্কুক কল কেটে দিয়ে ফোনটা গায়ের শক্তিতে ফ্লোরে ছুঁড়ে মারলো। স্যার কিছু হয়েছে বলে বডিগার্ড রুমে ঢুকলো। না কিছু না, গাড়ি বের করো, আমি বাসায় যাব। জোয়ানের বাবা মা জিমিনকে খুব পছন্দ হয়েছে, পারে না যে আজই ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে যান। এতিম মেয়ে বলে তাদের কোনো সমস্যা নেই। আমি আমার রুমে এসে বসে আছি। জোয়ান দেখতে অনেক স্মার্ট এবং সুন্দর, তাকে অপছন্দের কোনো প্রশ্নই আসে না। আমি একটা পরিচয় পাবো, আমার একটা সংসার হবে, আমার সব কিছুতে অধিকার থাকবে, এটাই আমার কাছে অনেক। কেবল দরজা বন্ধ করে দেব এমন সময় জাঙ্কুক ছট করে রুমের ভেতর ঢুকে পড়ল। এই আপনি এভাবে কেন ঢুকলেন? ও কোনো কথা না বলে খাটে গিয়ে বসে আমার দিকে চেয়ে থাকলো। এই আপনি কি বোবা, কথা শুনতে পাচ্ছেন না? আর টেনশন করতে হবে না আমাকে নিয়ে, আমি কখনোই আর এ বাসায় আসবো না। জাঙ্কুক বিয়ের কথা শুনে লেগে গিয়ে শক্ত করে আমার হাত চেপে ধরলো। আমার এত খারাপ লাগলো যে কাঁদো কাঁদো হয়ে বললাম, আর কয়েকদিন মাত্র অপেক্ষা করুন, আমি বিদায় হয়ে যাব। এবারও জাঙ্কুক কষে একটা চড় মেরে বলল, লজ্জা করে না নিজের হাজবেন্ড থাকা সত্ত্বেও অন্য পুরুষকে বিয়ে করতে চাও? আমি জন থেকে কোন দিক থেকে কম? বরং 10 গুণ সব দিক দিয়ে বেশি। আমি ওকে ধাক্কা দিয়ে বলি, কিসের স্বামী? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আমি যে বিয়েটাই মানি না, সেখানে স্বামী কোথা থেকে আসে? জাঙ্কুক জিমিনকে সোজা হাত ধরে টেনে নিয়ে ড্রয়িং রুমে এনে দাঁড় করালো। সবাই জাঙ্কুকের কাজ দেখে দাঁড়িয়ে গেল। জোয়ান সরি, তুই জিমিনকে বিয়ে করতে পারবি না, বিকজ শি ইজ মাই ওয়াইফ। জাঙ্কুক কি পাগলামি করছিস? বাবা আমি সত্যি বলছি, তোমাদের বিশ্বাস না হলে জিমিনকে জিজ্ঞাসা করে দেখো। আরো 4 মাস আগে আমাদের বিয়ে হয়েছে হিন্দু রীতিতে। কি হলো জিমিন, বলো সবাইকে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। জাঙ্কুক ছুটে যায় মন্দিরের কাছে এবং এক মুঠো সিঁদুর নিয়ে এসে হঠাৎ করে জিমিনের মাথায় সিঁদুর দিয়ে বলে ওঠে, এটা দিয়ে 3 বার ওর মাথায় সিঁদুর দিয়েছে। ও আমার বিবাহিতা স্ত্রী, তাই ও শুধু আমার বলে জিমিনকে একদম কাছে টেনে নিল। আমি লজ্জার মাটিতে মনে হয় মিশে যাচ্ছি। যত নিজে ওর কাছ থেকে ছাড়তে চেষ্টা করছি, তত শক্ত করেই ধরে যাচ্ছে। তুই খুব বড় অন্যায় করেছিস জিমিনের সাথে, সেটা তোর দেখতে হবে না জোয়ান। নিজের চরকায় নিজে তেল দে দোস্ত। আর জিমিন তোর বৌদি হয়, তাই সম্মানের চোখে দেখিস। লিডোমুখ হাত জোর করে বলে, দেখেন এই ঘটনা আমাদের পরিবারের কেউই জানে না, তাই এখন যখন জেনেছি তাই জেনে শুনে আর ভুল করতে পারবো না। জোয়ানও ওর পরিবার নিয়ে চলে যায়। জাঙ্কুকের মা যেটা ভয় করেছে আজ সেটাই হলো। পুরো বাসা স্তব্ধ হয়ে গেছে। তার মানে তুই জিমিনের সাথে এমন বাজে কাজ করেছিস বলেই লিডোমুখ জাঙ্কুকের গালে ঠাপিয়ে চড় মারে। ন্যান্সি এসে
বাসায়। শুনো, বাহিরের মেয়েকে নিয়ে একদম তর্ক করবে না বলে দিচ্ছি। বাসায় জম নিয়ে এসে তুলেছে। আমার সংসারটা এক নিমিষে শেষ করে দিয়েছে এই মেয়েটা। আমি সেখান থেকে দ্রুত রুমে চলে আসলাম। এখান থেকেও আশ্রয় আমার শেষ হয়ে গেল। পুরোটা দিন রুমের ভিতর বসে আছি, কেউ একবার ডাকতেও আসেনি খাবার খেতে যাওয়ার জন্য। না, আর না, আমি এখানে থাকবো না, আজ রাতে চলে যাব। রাত 2টা বাজে। এমন সময় এক কাপড়ে বাসা থেকে বের হওয়ার চিন্তা করলাম। জাঙ্কক একের পর এক সিগারেট টানছে। পুরোটা দিন কিছু খায়নি। ইরেনে এসে ছেলেকে বারবার খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু জাঙ্কক কিছুই খায়নি। ওর মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমি আস্তে আস্তে রুম থেকে বের হয়ে নিচে নামতেই অন্ধকারে হুড়মুড় করে পড়ে যাই। কোনো একটা শব্দ পেয়ে জাঙ্কক বাইরে এসে লাইট জ্বালাতেই দেখে নিচে জিমিন পড়ে আছে। জাঙ্কক দ্রুত নিচে নামতেই ওই অবস্থায় কোনো মতো উঠে মেন গেটের কাছে দৌড়াতে লাগলাম। আমি একবার মেন গেট খুলে বের হতে পারলেই বাহির থেকে গেট লাগিয়ে দেব, এতেই কাজ হয়ে যাবে। জাঙ্কক জিমিনের মতলব বুঝতে পেরে দৌড়ে নিচে নেমে যায় এবং এক নিমিষে ধরে ফেলে। আমি জাঙ্ককের সাথে ধস্তাধস্তি শুরু করে দিয়েছি। ছাড়ুন বলছি। ছাড়বো, কিন্তু এখানে নয় বলে আমাকে কোলে নিয়ে উপরে উঠে গেল। নির্জন রাতের এই কাহিনী শুধু একজন মানুষের কাছেই প্রকাশ হলো, সেটা হলো হৃদয়ের কাছে। ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন, আমি কিন্তু চিৎকার দেব। দাও, এতে তোমার কি হাল করবো তুমি নিজে বুঝতে পারবে না বলে জাঙ্কক ও রুমে এসে জিমিনকে জাস্ট ছুঁড়ে ফেলে দিল। জিম করা বডি, বুঝছো ম্যাম? তোমায় যদি সামলাতে না পারি তাহলে জিম করে কি লাভ আমার? দেখো, আমি যেমন ভালোবাসতে পারি তেমন শাস্তিও দিতে পারি। এমনি বিসিএস এ প্রথম ক্যাটাগরিতে ক্যাডার হইনি। ঘটে নিশ্চয় অসংখ্য বুদ্ধি আছে তোমার ঘায়াল করার জন্য। সিঁড়ি থেকে পড়ে গিয়ে এমনি পা মচকে গেছে। মনে হয় তার উপর ওভাবে খাটে ফেলে দেওয়াতে ভীষণ জোরে লেগেছে। এত কাঠখড়ি পুড়ে বাসার সবাইকে বললাম জওয়ানের সাথে সম্পর্ক নষ্ট করলাম আমায় ছেড়ে যাওয়ার জন্য। আমি কাঁদতে কাঁদতে বললাম, কতদিন এভাবে আটকে রাখবেন? আমি সুযোগ পেলেই বের হয়ে যাব। তুমি যেন সুযোগ না পাও সেই ব্যবস্থাই করছি বলে জাঙ্কক আমার কাছে চলে এলো। এই আপনি কি করবেন? আমার গলা শুকিয়ে এলো। আজকে এই পর্যন্তই চলবে। জাঙ্কক বলল, কিছু না, শুধু একটু আদর করব, আই মিন রেপ, যেটা তোমার ভাষায়। কারণ তুমি তো আমাকে হাজব্যান্ড হিসেবে মানো না, কিন্তু আমি মানি তো। তাই বইয়ের কাছ থেকে কতদূর থাকা যায় বলো? কি লজ্জা করে না আপনার? এই আপনার শিক্ষা? বলে 2 হাত আরো পিছিয়ে গেলাম। ও আবার একদম আমার কাছে এসে আমাকে বুকে টেনে নিয়ে বলে, ওয়াইফকে ছোঁয়া যদি অশিক্ষা হয় তাহলে আমি অশিক্ষিতই হতে চাই বলে ঠোঁটে কামড় দিল। ছাড়ুন বলছি, লুচু কোথাকার বলে একটা থাপ্পড় দিয়ে বসে ওর গালে। যখন তখন ফাজলামির একটা সীমা আছে। থাপ্পড়ে জাঙ্কক আরো রেগে গিয়ে আমাকে উল্টা একটা চড় বসিয়ে দিয়ে বলল, আমি লুচু? তোর সাহস কি করে হয় এই কথা বলার শাস্তি এবার দেখ বলে আমার গলা, ঠোঁট, গাল থিতিতে পাগলের মতো তো কিস করতে লাগলো। যতই আমি নিজেকে ছাড়তে চাই ততই পাগলামো ওর বেড়ে যায়। আমি এবার কান্না কণ্ঠে বলে উঠলাম, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমি আর কখনোই বাসা ছেড়ে যাব না, প্রমিস করে বলছি। আর এরকম কথা বলবো না, চড়ও কখনো মারবো না বলে কেঁদে উঠলাম। এবারও থেমে যায়। তো ঠিক বলছো তো? আর জীবনেও যাব না, সব কথা শুনবো। আমায় ছেড়ে দিন প্লিজ। এবার আমাকে ছেড়ে দিল। এরপর যদি কিছু করেছো তাহলে কিন্তু কিসে শুধু সীমাবদ্ধ থাকবো না, মনে থাকবে তো? আমি নিচে তাকিয়ে বললাম, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, সেদিকেও খেয়ালই নেই। পুরো দিন কিছুই খাইনি। যাও, ফ্রিজ থেকে খাবারগুলো বের করে গরম করে নিয়ে আসো, খুব ক্ষুধা পাইছে। আমি দ্রুত রুম থেকে বের হয়ে নিচে কিচেনে গেলাম। ফ্রিজ থেকে একে একে সব বের করে গরম করতে লাগলাম। অসহ্য যন্ত্রণা, এখান থেকে আমাকে মুক্তি দাও আল্লাহ বলে কেঁদে উঠলাম। জাঙ্ককের মেজাজ ফুরফুরে এখন, মনে মনে হাসছে আর ভাবছে টেকনিকটা বেশ কাজে লাগছে। বেশ ভয় পেয়েছে। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, সে কিনা আমার সাথেই চ্যালেঞ্জ নেয় এবং দূরে চলে যেতে চায়। এবার দেখবো কেমন করে যায়। আমি খাবারগুলো গরম করে জাঙ্ককের রুমে নিয়ে গেলাম। দেখলাম বসে ফোন চাপছে। আমাকে দেখে বলল, জিমিন, তোমাকে তো দাদু ফোন দিয়েছে, নিশ্চয়ই তোমার ফেসবুক আইডিও আছে, আইডিটা দাও তো। আমার কোনো আইডি নেই বলে
খাবার রেখে রুম থেকে বের হয়ে আসতেই জাঙ্কুক বলে উঠলো, আমি খাবো, তারপর তুমি পরিষ্কার করবে এবং এখান থেকে নিয়ে যাবা সব। বাধ্য হয়ে বসে পড়লাম। ব্যাটার মতলব ভালো না, কখন কোন দোষে ইজ্জতের উপর হামলা দিবে সেটা বলা যায় না। তার থেকে চুপ করে বসে থাকাই শ্রেয়। জাঙ্কুক খাচ্ছেন, ওর খাওয়া দেখে আমারও খুব ক্ষুধা লেগে গেল। মনে হচ্ছে পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। জিমিন, তুমি রান্না করতে পারো? আমি ওর দিকে খেকে উঠে বললাম, পারি না। এটা খাচ্ছিস খা, সেটা আবার আমাকে দেখিয়ে দেখিয়ে খেতে হবে? বচ্চাত খচ্চর কোথাকার বলে হাজারটা গালি দিলাম। জাঙ্কুক হঠাৎ খাওয়া থেমে দিয়ে আমার দিকে তাকালো। আমি ঢোক গিলে বললাম, এই যা, কথাগুলো বুঝতে পারছো নাকি? মনে হচ্ছে এবার আর রক্ষে নেই। ইজ্জতের গোষ্ঠী আজ মনে হচ্ছে উদ্ধার করেই ছাড়বে। জাঙ্কুক প্লেট নিয়ে আমার কাছে এসে বসে পড়লো। আমি আরো গুটিসুটি নিয়ে বসে পড়লাম। আমাকে ওভাবে দেখে হাসি দিয়ে বলে, মিসেস জিয়ন, খাবার খাওয়ার সময় তো কেউ দুষ্টুমি করবে না। তবুও সেফ থাকা ভালো। আপনার মতি গতি আমার চেনা আছে। পেটে তো মনে হয় পুরা দিনে কিছুই পড়েনি বলে আমার দিকে তাকালো। উফ, দরদ দেখাচ্ছে। ঢের খেয়েছি, আমার পেট ভরাই আছে বলে অন্যদিকে তাকালাম। প্লেটের অর্ধেক ভাত খেয়ে বললো, বাকিগুলো খেয়ে নাও। কি, আমি ওর এটা ভাত খাবো? সাহস কি করে হয় এটা বলা? মিসেস জন, আমার সাহস আমি দেখিয়েছি। যদি আরো দেখতে না চাও তাহলে অন্তত ফটাফট খেয়ে রুম থেকে বিদায় হও। আমি ঘুমাবো, কাল সকালে অফিস আছে। আমি খাবো না। আমার কাছে এসে এমন একটা ধমক দিল, ভয়ে খেতে শুরু করলাম। এই, এর বেশি ভাত খাবা না। সকাল আবার ভাত আবার খেতে হবে তাই। আর হ্যাঁ, খেয়ে লাইট অফ করে আমার বিছানায় শুতে পারো, আবার তোমার রুমে যেতে পারো, তোমার ইচ্ছা। গুড নাইট বলে ঘুমিয়ে পড়লো। ইচ্ছে করছে মাথায় বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে দিই। গুড নাইট। সব পরিষ্কার করে লাইট অফ করে দরজাটা এগিয়ে দিয়ে সব কিচেনে রেখে প্রায় 3:30টার দিকে ঘুমাতে গেলাম। সকালে মোমো এসে দরজা নক করলো জগিং এ যাওয়ার জন্য। এমনি রাতে ঘুম হয়নি, তার উপর এত সকালে বাইরে যেতে হবে। উফ, কি যে ঝামেলা। এরপর বেরিয়ে পড়লাম। সকালে জাঙ্কুক মায়ের কোলে এসে শুয়ে আছে। এরেনে কোনো কথা বলছে না। মা, মা, পাঠার মতো ম্যামা করছিস কেন? হ্যাঁ, আমি তো পাঠাই, কিন্তু তোমার কাছে। জিমিনের সামনে যেন বলো না, সারা জীবন ওই নাম ধরেই থাকবে। ওই মেয়ের মধ্যে কি পেরি যে জাতপাত ধর্ম কিছু দেখলি না? আমি ওর সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি বলে সব ঘটনা খুলে বলল। তুই আমার ছেলে হয়ে এত বড় কাজ কেমনে করলি, তাও একটা এতিম মেয়ের সাথে? আর তুই কি ভাবছিস ও তোকে মেনে নেবে? জানি না মা, চেষ্টা করতে তো দোষ নেই। দাদা নাকি আসছে বৌদিকে নিয়ে 15 দিন পর। বেশ ভালোই হলো, দাদাকে যেন কিছু বলো না বলেই জাঙ্কুক চলে গেল। জগিং থেকে আসার পর এরেনে আমার দিকে এক গ্লাস জুস এগিয়ে দিল। আমি তো অবাক হয়ে গেলাম, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে। দাদু বেশ অবাক। এই মেয়ে তোমায় দিচ্ছি না বলে ধমক দিল। আমি ভয়ের ঠেলায় নিলাম হাতে। উপরে তাকিয়ে দেখলাম জাঙ্কুক আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে হাসছে। ওকে দেখে আমার গা জ্বলে যাচ্ছিল, আমার সহ্যই হয় না তাকে। আমি রুমে এসে শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে ঢুকলাম। সকালে সবাই একসাথে নাস্তা করছি। কিছুদিন পর জাঙ্কুকের বড় ভাই আসবে বিদেশ থেকে, তাই এ নিয়ে খাবার টেবিলে কথা হচ্ছিল। এই মাঝে দিদুন বলে উঠলো, নিজের নাতি নাতনি নিয়ে যে হই হই করবো, একটু তারও উপায় নেই। জাতপাতহীন মাইয়াটারে দেখলেই সব আনন্দ মাটিতে মিশে যায়। সুযোগ বুঝে বাড়িতে গেড়ে বসেছে। আমার খাওয়া বন্ধ হয়ে গেল। জাঙ্কুক আমার দিকে তাকালো, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো এক ফোঁটা। আমি উঠে চলে আসলাম। জাঙ্কুক আমার পিছু নিল। রুমে আসতেই জাঙ্কুক দেখলো আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি। সে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করো না, দিদুনও অনেক ভালো। যেদিন আপন করে নেবে সেদিন বুঝবা উনি কি জিনিস। আমি পেছন ফিরে জাঙ্কুককে একটা চড় বসিয়ে দিই। যখন তখন জড়িয়ে ধরে অজুহাত করলেন কেন? আমি তো উঠে এসে জুড়ে বসতে চাইনি, সব আপনার জন্য হয়েছে, কোনো দিনও আপনাকে ক্ষমা করবো না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে আসলাম ভার্সিটিতেও যাওয়ার উদ্দেশ্যে। জাঙ্কুক প্রচুর অপমান বোধ করলো, জিমিনে চড় মারে। আমি ভার্সিটিতে এসে ক্লাসরুমে যেতে আমার ফ্রেন্ড কায় বলে উঠলো, কি রে বিয়ে করেছিস আমাদের বলিসনি তো? আমি অবাক হয়ে বললাম, কে বলেছে আমি বিয়ে করেছি? কেন, কাল রাতে তো বললি, এখন তুই বরের কাছে। আমি বলে জাঙ্কুকের কথা মনে পড়লো। পুরো ক্লাসের ব্যাপারটা সবাই জেনে গেছে। অনেকেও অনেক কথা বলছে, মাথা নিচু করে শুনছি। লজ্জায় ঘৃণায় মাথাটা কেটে যাচ্ছে। এক পর্যায়ে প্রচুর রাগ উঠলো। ক্লাস না করে মাথা নিচু করে চলে আসলাম রিক্সা করে জাঙ্কুকের অফিসে। আরে ম্যাম, আপনি
এখানেও দেখছি ব্যাপারটা সবাই জানে। আমি ভিতরে যেতে লাগলাম আর লোকটি বলল, ম্যাম ভিতরে যাবেন না প্লিজ। স্যার পুরোটা কথা আর বলা হলো না, আমি এর মধ্যে ঢুকে গেলাম রুমে। কোনো দিকে না তাকিয়ে জাঙ্কুককে গিয়ে একটু চড় মারলাম। এই আপনার সাহস কি করে হয় আমার আইডি হ্যাক করা? আর সবাইকে কি বলছেন? হ্যাঁ, জাঙ্কুকের চুপ থাকা দেখে আমি পিছন ফিরে দেখি অফিসের কয়েকটা স্টাফ দাঁড়িয়ে আছে। এবার আমি নিজেও হকচকিয়ে উঠলাম। স্টাফগুলো লজ্জায় মাথা নিচু করে চলে গেল। আমি জাঙ্কুকের দিকে চেয়ে দেখি ওর পুরো চোখ লাল হয়ে গেছে এবং 2 ফোঁটা পানি পড়ে গেল চোখ দিয়ে। জাঙ্কুক সাথে সাথে আমার গালে একটা চড় বসিয়ে দিল। আমি মাথা নিচু করে গাল ধরে দাঁড়িয়ে আছি, নাক ও চোখের জল একাকার। গেট আউট! বাসায় ফিরে তোর মুখ যেন না দেখি বলে জাঙ্কুক পিছন ফিরে দাঁড়িয়ে রইল। আমি জাঙ্কুকের অফিস থেকে মাথা নিচু করে বের হলাম। রাস্তায় হাঁটছি আর ভাবছি কই যাব। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। কিছু না বলে মাথায় উঠে গেছে বেয়াদব ফাজিল মেয়ে কোথাকার। সব জায়গায় ফাজলামো না করলে মনে হয় চলে না তার, বলে জাঙ্কুক বাইরে আসলো। সবাই জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক বেশ রেগে গিয়ে বলল, সবাই তাকিয়ে আছেন কেন? সে আমার ওয়াইফ, তাই স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা হতেই পারে। জাঙ্কুকের ধমকে সবাই যে যার কাজে লেগে গেল। জিমিন বলে কে যেন ডাকলো। আমি পিছে ফিরে তাকাতেই দেখি জোয়ানকে। জিমিন কেমন আছো? ভালো। তুমি কি সত্যি বিয়েটা মানো? কেন? সেটা জেনে আপনার কোনো লাভ আছে? জিমিন, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, ভাগ্যে নেই বলে আমি সোজা রাস্তায় হাঁটতে লাগলাম। জিমিন, আমরা ইচ্ছে করলে কিন্তু বিয়ে করতে পারি। জাঙ্কুকের বাপেরও ক্ষমতা নেই আমাদের বিয়ে আটকানো। আমার কিছু ভালো লাগছে না ভাইয়া। আমরা অনেক কিছু চাইলে নিজের ইচ্ছে মতো করতে পারি না। আমার পিছে পিছে আসেন না, আমাকে একা থাকতে দিন বলে পা বাড়ালাম। জাঙ্কুক বাসায় কল করলো জিমিন পৌঁছেছে কিনা সেটা জানার জন্য, কিন্তু জানতে পারলো জিমিন এখনো বাসায় আসেনি। এখানে লিডোকে অনেক পেরেশান হয়ে পড়েছে। জিমিন এখনো ভার্সিটি থেকে বাসায় ফিরেনি। ও কল করার পরও কল যাচ্ছে না, ফোন বন্ধ দেখাচ্ছে। জাঙ্কুক যখন রাত 8টার দিকে বাসায় এসে শুনে জিমিন এখনো বাসায় ফিরেনি, তখন জাঙ্কুক রেগে বললো, ও বাসায় ফিরেনি আর এখন সেটা বলছো? জাঙ্কুক তখন রেগে গিয়ে জিমিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। জাঙ্কুক মনে হয় পাগল হয়ে যাবে। সকালে ওকে ওভাবে বলা ঠিক হয়নি, সে গাড়ি নিয়ে বের হয়ে গেল। রাত 11টার দিকে জাঙ্কুক জিমিনকে সব জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। কোনো রেস্ট ছাড়া 4 ঘন্টা ধরে ওকে খুঁজে চলেছে জাঙ্কুক, কিন্তু কোনো খোঁজ মেলেনি। বাধ্য হয়ে সে বাসায় আসে প্রায় 1টার দিকে। প্রচুর বৃষ্টি হচ্ছে। এই ঝড় বাদলের রাতে মেয়েটা কোথায় গেল? এই শহরের রাস্তাঘাট ভালো করে চেনে নাও। জাঙ্কুক গাড়ি থেকে নেমে কেবল বাসার ভিতরে ঢুকবে এমন সময় বিদ্যুৎ চলে গেল। মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে যাবে এমন সময় আকাশে বিদ্যুৎ চমকালো। সেই আলোতে দেখতে পেল দূরে বাগানে কে যেন গুটিসুটি মেরে বসে বৃষ্টিতে ভিজছে। জাঙ্কুক সেদিকে পা বাড়ালো, গিয়ে দেখলো জিমিন। 360 ডিগ্রি ভোল্টেজে রাত চলে গেল মনে হয়। জিমিনের হাত ধরে একটানে দাঁড় করালো। আমি চমকে গিয়ে চোখ তুলে দেখি জাঙ্কুক। সে তো আমার মুখ আবার দেখলো না। পুরোটা শেষ হতেই গালে আবার থাপ্পড় বসিয়ে দিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। নিজেকে কি মনে করিস? প্রিন্সেস ডায়না মনে করিস? তোর জন্য আজ পাশে কতটা সবাই হয়রান। বিদ্যুৎ আলোটা পর্যন্ত তোর জন্য চোখে জল ফেলছে, আর তুই কিনা মজা নিচ্ছিস। সবাইকে এখানে রেখে যাওয়ার তো কোনো জায়গা নেই, তাহলে নাটক কেন করিস? বলে আমাকে টেনে হিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। ডাইনিং রুমে লিডো বসে আছে। সবাই ঘুমাতে চলে গেছে, শুধু উনি ছাড়া। জিমিনকে দেখে তিনি দৌড়ে তার দিকে আসলো। জিমিন, কই ছিলা তুমি? জানো না আমরা সবাই তোমার জন্য টেনশন করব। তোমার কি কোনো দায়িত্ব কাণ্ড নেই? পুরো দিন না খাওয়া, প্রায় 3 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি আমি। কোনো কথা না বলে ধীরে ধীরে উপরে এসে রুমে ঢুকলাম। দেখছো দাদু কতটা বেয়াদব মেয়ে। আমরা ওর জন্য টেনশনে মরে যাচ্ছি, আর ও কিনা কথার জবাব দিতেও প্রয়োজন মনে করে না। থাক জাঙ্কুক, অনেক রাত হয়ে গেছে, ওকে আর কিছু বলিস না, যা ঘুমাতে যা। জিমিনের রুমে গিয়ে জাঙ্কুক দেখলো ও ভেজা কাপড়ে চেয়ারের উপর বসে আছে। জাঙ্কুক বলল, এই তোমার এত বেমাক কেন? দাদুর কথা কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না? জিমিন চুপ করে বসে রইল। জাঙ্কুক জিমিনের একদম কাছে গিয়ে বলল, এত তেজ কাকে দেখাও তুমি? বলে জিমিনের হাত ধরে দাঁড় করে ওর সামনে আনলো। জাঙ্কুক জিমিনের একদম কাছে। প্রমিসের কথা কি মনে নেই? তুমি কি চাও আমি তোমার সাথে বাজে কিছু করি? আমাকে তোমার ভয় করে না? বলতেই জিমিন রেগে যায়। জাঙ্কুকের হাত থেকে এক ঝটকা দূরে সরে পড়ে।
আপনি আমাকে স্পর্শ করবেন না, খবরদার। দ্বিতীয়বার যদি স্পর্শ করে সাহস করেছেন, কেন কেন করবো না? তোমার সমস্যা কি? আমি সেটাই তো বুঝি না। বিয়ের পর থেকে তুমি এমন কেন করছো? আমি এই বিয়েটা মানি না, আপনি ভালো করে জানেন। একজন মুসলিমের পক্ষে কখনো সম্ভব না একজন হিন্দুকে বিয়ে করা। আমাদের ধর্মের নিয়মে আমাদের এখনো বিয়ে হয়নি, তাই বুঝতে পেরেছেন? আপনি আমাকে দ্বিতীয়বার স্পর্শ করবেন না, এতে আমার পাপ হবে। জিমিন এতটাই অস্থির হয়ে পড়েছিল যে কথা বলতে বলতে সে জাংকুকের কোলে ঢলে পড়ল। জাংকুক ভয় পেয়ে জিমিনের গা ঝাঁকালো। সেন্সলেস হারানো জিমিন যেন আরো বেশি নেতিয়ে পড়লো। জাংকুকে এবার বেশ খারাপ লাগলো। জাংকুক তার গায়ে হাত দিয়ে দেখলো গায়ে ভরা জ্বর। সে জিমিনকে বেডে শুয়ে দিয়ে বেরিয়ে পড়লো এবং রোজিকে ডাক দিয়ে জিমিনের ড্রেস চেঞ্জ করে দিতে বললো। জাংকুক তার রুমে কি যেন ভাবছে, খুবই গভীর চিন্তায়। পরদিন সকালে জিমিনের জ্ঞান ফিরতে দেখলো জাংকুক তার পাশে বসে আছে। চলো ফ্রেশ হয়ে নিচে আসুন, তোমাকে নিয়ে এক জায়গায় যাবো। কোথায় নিয়ে যাবেন আমায়? যা বলেছে শুধু তাই করো। জাংকুক জিমিনের হাত ধরে একটা মসজিদের সামনে নিয়ে আসলো। এরপর মসজিদের বাইরে জিমিনকে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করলো, এবার বিয়ে করবে আমায়? মানে আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন? তুমি বললে মুসলমান না হলে আমাকে বিয়ে করতে পারবে না, তাই তো এখানে আসলাম। এবার আমরা ইসলামিক নিয়মে বিয়ে করব। আপনি কি পাগল হয়ে গেছেন? এটা কি ছেলে খেলা যে যখন মন চায় যে ধর্মের অনুযায়ী আপনি আমাকে বিয়ে করবেন আর সেটা হয়ে যাবে? দেখো জিমিন, আমি মুসলমান হওয়ার চিন্তা করেছি, কিন্তু সেটা তোমার জন্য নয়। আমি অনেক ভেবে চিন্তে এই ডিসিশনটা নিয়েছি। আর যদি তাতেও তোমার সমস্যা থাকে তাহলে যেতে পারো। জাংকুক জিমিনের হাত ধরে ধাক্কা দিয়ে যেতে বলে। এবার জিমিন দাঁড়িয়ে থাকে। কি হচ্ছে? যাচ্ছ না কেন? কোথায় যাবে তুমি? যাওয়ার কোনো জায়গা থাকলে চলে যাও, আর নয়তো আমাকে বিয়ে করো। জিমিন অপারগ, তার তো যাওয়ার আসলে কোনো জায়গা নেই। সে বাধ্য হয়ে গেছে। জাংকুকই একমাত্র তার শেষ আশা। তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এবং জাংকুক সেখানে কালেমা পড়ে জিমিনকে বিয়ে করে ইসলামিক নিয়মে। বের হয়ে আসার পর জাংকুক জিমিনকে বলে, এই বিষয়টা যেন বাসায় কেউ না জানে, শুধু আমি আর তুমি। আর দেখো মেয়ে, আমি তোমার জন্য ইসলাম গ্রহণ করিনি, তাই তোমার জন্য ইসলামিক কোনো নিয়মও পালন করব না। যখন আমি মন থেকে ইসলামকে মেনে নিব তখন আমি নিজ থেকে সবকিছু করব। এক্ষেত্রে তুমি আমাকে জবরদস্তি করতে পারবে না। আপাতত যেমন আছে তেমন চলতে দাও। সন্ধ্যাবেলা জিমিন কোরআন পড়ছিল। জাংকুক জিমিনের রুম দিয়ে যাওয়ার সময় সুমধুর কণ্ঠে কাউকে তেলাওয়াত করতে শুনতে পায়। সে তার পাশে গিয়ে দাঁড়ায় এবং তার তেলাওয়াত শুনতে থাকে। জিমিন তেলাওয়াত শেষ করে জাংকুকের দিকে তাকায়। কি পড়ছো তুমি? আমি কোরআন তেলাওয়াত করছিলাম। একটা কথা বলি? জি বলেন। আমি কখনো ভগবানের মন্ত্র শুনেও এতটা প্রশান্তি অনুভব করিনি। আজ তোমার এই তেলাওয়াত শুনে যেমন প্রশান্তি অনুভব হলো। তাই তুমি কি আমাকে একটু শিখিয়ে দিবে? হ্যাঁ অবশ্যই। জিমিন জাংকুককে আরো কিছুক্ষণ তেলাওয়াত করে কোরআনের কিছু আয়াতের অর্থ বলল। জাংকুক মুগ্ধ নয়নে শুনছে। 1400 বছর আগের বাণী অথচ বর্তমান সমাজের সাথে কিভাবে মিলে যাচ্ছে। খুবই বিস্ময়কর বিষয়টা। ইসলামটা কত সুন্দর, তাই না? আমি আপনাকে জোর করব না, আপনি যাচাই বাছাই করুন। আপনি ইসলাম সম্পর্কে আরো জানুন। আমি আশা রাখি আপনি ইসলাম সম্পর্কে জানলে আরো মুগ্ধ হবেন। দিন দুপুরে জিমিন তার ঘর গুছাচ্ছিল। এমন সময় জাংকুক হঠাৎ পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে যখনই জাংকুক তাকে চুমু খেতে যাবে এমন সময় জিমিন তাকে আটকে দেয়। এই দাঁড়ান, আমি রোজা। কিসের রোজা? আমি সোম বৃহস্পতি নফল রোজা রেখেছি। এই, কে বলছে তোমাকে রোজা রাখার জন্য? কার অনুমতি নিয়েছো তুমি? আমাকে একবার জিজ্ঞেস করছো? তুমি জানো না স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যায় না? জিমিন লজ্জা পেয়ে গেল। কে বলেছে এটা আপনাকে? এই তো কাল রাতে ফেসবুকে স্ক্রলিং করতে গিয়ে একটা বক্তার মুখে এটা শুনেছি। বিষয়টা ইন্টারেস্টিং লেগেছে। ইসলামে স্বামীদের এত মর্যাদা দেওয়া হয়েছে, তাদের এত প্রাধান্য দেওয়া হয়েছে, তার অনুমতি ছাড়া স্ত্রীরা নফল রোজা রাখতে পারবে না। তাই এখন তুমি আমার কথা মতো কাজ করো, ঠিক আছে? এই বলে জাংকুক জিমিনকে যায় আবার চুমু খেতে যাবে, তখন জিমিন তাকে আবার আটকে দেয়। এইবার কি হলো? রোজাটা ভাঙতে তো দিন। হ্যাঁ ঠিক আছে। জিমিন এক গ্লাস পানি খেয়ে রোজাটা ভেঙে নিল। এরপর জাংকুক তাকে মন ভরে চুমু খেলো।
রাতে জাংকুক জিমিনের সাথে দেখা করতে আসে। এসে দেখে জিমিন গুটফিটি মেরে শুয়ে আছে। জাংকুক জিমিনের মাথায় হাত দিয়ে রেখে গা ভরা জ্বর। জিমিন, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, আমি কি ডক্টর দেখাবো? না, আমি ঠিক আছি, এমনিতেই আবার জ্বর চলে এসছে, ওষুধ খেলেই কমে যাবে। আচ্ছা জিমিন, আজকে রাতটা আমি তোমার সাথে থাকি, আমরা তো এখন হাজবেন্ড ওয়াইফ। না জাংকুক, একদম না, সেটা কখনোই করা যাবে না, বাড়ির সবাই সন্দেহ করবে, বাজেভাবে নেবে বিষয়টা, তাই তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে। জাংকুক জিমিনকে ওষুধ খাইয়ে দিয়ে যেই চলে আসতে নিবে, তখন জিমিন ঘুমের মধ্যে জাংকুকের হাত ধরে। এরপর জাংকুক জিমিনের হাত ধরে তার পাশে শুয়ে পড়ে। মাঝরাতে জিমিন প্রচুর ঘামতে শুরু করে, তাই সে তার শরীরে টি-শার্টটা খুলে ঘুমিয়ে পড়ে। সে তো জানি না তার পাশে জাংকুক শুয়ে আছে। পরদিন সকালবেলা জাংকুককে পাশে দেখে জিমিন চমকে ওঠে এবং চাদর মুড়ি দিয়ে সে উঠে বসে থাকে। তখনই জাংকুকেরও ঘুম ভেঙে যায় এবং জিমিন জাংকুককে বলতে থাকে, কাল রাতে আপনি কি আমার সাথে উল্টাপাল্টা কিছু করেছেন? জাংকুক এবার রেগে যায়, কালকে তো বাজে অবস্থা ছিল, আর তোর উপর দয়া করেছি, সেজন্য কিনা তুই আমাকে উল্টা। কথাটা কমপ্লিট হতে না হতে জিমিন জাংকুকের মুখের কথা কেড়ে নিয়ে বলল, মরতাম ভালো হতো, তোমার মতো লুচুর সাথে বসবাস করতে হতো না। ভাবছিলাম তুমি বদলে গেছো, কিন্তু তোমার স্বভাব এখনো যায়নি। জাংকুক রেগে গিয়ে বলল, আমার চরিত্রের উপর দাগ লাগাস? আমার মতো কাউকে বলা শেষ না হতে হতে জাংকুক হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাড়াচোটা খেয়ে গেলাম ওর তাকিয়ে থাকা দেখে। কত রং দেখা বেড়ে কালি, ছিঁড়া খেতার মখমলের তালি বলে হাসতে লাগলো। আমি আমার দিকে তাকিয়ে যা দেখলাম, মনে হয় লজ্জায় মাথা কাটা গেল। এই মাটি এদিক ওদিক সর। আমি একটু মুখ লুকাই, চট করে টাওয়াল বুকে জড়িয়ে নিলাম। আমি শেষ, আর শেষ। চাদর পড়ে গেছে, আমি এই অবস্থায় কেন? তার মানে কাল রাতে আমি গরমে। আল্লাহ, রেহাই দাও। জিমিনের গায়ে জড়ানো চাদরটা পুরোপুরি খুলে গেছে। লজ্জা জিমিনের মাথা নিচু হয়ে গেল। সব ওর জন্য, সব ওর দোষ। জাংকুক হাসছে মিটমিট করে। কি চুপ কেন ম্যাডাম? আসেন আপনার সাথে লড়াই করি। উফ, যে কাণ্ড ঘটিয়েছেন, এর একটা উল্টা প্রতিদান দিয়ে দেই। কি হবে? বের হন বলছি, রুম থেকে এখনই বের হন বলে চেঁচিয়ে উঠলাম। এই এত ছটফট করো না, অনেক দেখাইছো, আর না। বলে জাংকুক হাসতে হাসতে উঠে গেল। আমি মনের দুঃখে খুবই কেঁদে উঠলাম। আজ শেষ আমার সবকিছু। ওকে, সব দেখে ফেললো, ভাবতেই ঘৃণা লাগছে। জাংকুক রুম থেকে বেরোতেই রোজির সাথে তার দেখা হয়। রোজি বিষয়টা আরিনকে বলে দেয়। কাজগুলো দেখে একদম ফ্রিজ হয়ে গেছি। রাতে রোজি এসে আমাকে খাবার দিয়ে গেল রুমে। আমার নাকি আজ থেকে এখানেই খেতে হবে, এটা দিদুনের হুকুম। আমি তো বেশ খুশি হলাম। খাওয়ার সময় খুঁটে সহ্য করতে হবে না তো। জিমিন, আমায় মাফ করে দাও। গিন্নি মাকে আমি বলেছি সব জাংকুককে তোমার কাছ থেকে দূরে করতে, কিন্তু এতটা খারাপ কাহিনী গড়ে যাবে এটা আমি কল্পনাতেও ভাবিনি। জিমিন কিছু না বলে চুপ করে রইল। আন্টি খেয়েছেন? না খাইনি। ইনি সবাই খেয়ে উঠলে খাবো। তুমি খেয়ে না বলে উনি চলে গেলেন। আমি বসে পড়লাম পড়তে। 4-5 দিকে পড়া কমপ্লিট করে ফোন নিয়ে বসে ফেসবুক ঘাটাঘাটি করছি। এমন সময় একটা আইডিতে চোখ আটকে গেল, নীল স্বপ্ন নামের একটা আইডির উপর। আমার এফবি ফ্রেন্ড, আগে কখনো দেখিনি বলে মনে পড়ছে না। প্রোফাইল চেক করে দেখলাম সব আবেগময় কথা। বেটা নিশ্চয় চাকাখোর না হলে এগুলো পোস্ট দেয় বলে হাসতে লাগলাম। আমি চুপি চুপি রুম থেকে বের হয়ে ছাদে গেলাম। গিয়ে দেখলাম কে জানি উল্টা মুখ হয়ে দাঁড়িয়ে আছে। আমি ভূত বলে একখান চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যাই। জাংকুক দৌড়ে জিমিনের কাছে এসে ওকে ধরে ফেলে। এই মেয়ের কাছ থেকে যত সরে যেতে চাই ততই ও আমার সাথে লেপটে যায়। জাংকুক ওকে কোলে নিয়ে রুমে এসে জিমিনকে শুয়ে দেয়। কপালে একটা কিস করে ওখান থেকে আসার সময় হঠাৎ জিমিনের ফোনে মেসেজ আসে। জাংকুক গিয়ে ফোন নিয়ে মেসেজ চেক করতে লাগলো। যত মেসেজ চেক করছে ততই রেগে জাংকুকের চড়চড় করে মাথায় রক্ত উঠে যাচ্ছে। এত ছেলের সাথে চ্যাটিং, এই মেয়ে তো সেই লেভেলের বেয়াদব। এত ফ্রেন্ড থাকে কেমনে তার? এরে ছেড়ে দিয়ে রাখলে তো একদম গাছের মাথায় উঠে বসে থাকবে বলে টেবিলে একটা হাত দিয়ে বাড়ি বসিয়ে রুম থেকে বের হয়ে আয়। জাংকুক একের পর এক সিগারেট টেনে যাচ্ছে আর জিমিনের টেনশনে পায়চারি করছে। এখন জিমিনের যা বয়স, এতে ও যে কোনো কাজে জড়িয়ে যেতে পারে। এটা বয়সের ও একটা দোষ, কিন্তু এভাবে তো ওর এই কান মেনে নেওয়া যায় না। ধুর, যা করে করুক, আমার কি তাতে? আমি তো ওকে আমার জীবন থেকে মুক্তি দিয়েছি। ওর স্বাধীনতা চাই না, করুক স্বাধীনভাবে জীবন যাপন।
সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় দেখে বললাম, আমি এখানে কেন? আমি তো ছাদে ছিলাম বলেই ভূতের কথা মনে পড়ে গেল। আমি জলদি রেডি হয়ে নিচে গেলাম। আমি মনুকে বললাম, এই মনু, তোমাদের বাসায় কোনো ভূত থাকে কি? না তো কেন, তুমি কি ভূত দেখেছো দিদি? আমি বর্ষর ঢোক গিলে বললাম, রে। এই দিদি বল না, কি হয়েছে? না কিছু না। জাংকুক সিঁড়ি দিয়ে নামছিল, এমন সময় অজান্তেই জিমিনের সাথে ধাক্কা লেগে যায়। এতে জিমিন ছিটকে পড়ে যায় নিচে। জাংকুক দেখেও না দেখার ভান করে ওকে পাশ কাটিয়ে চলে যায় বাহিরে। এটা দেখে ন্যান্সি ব্যাপক খুশি হয়। যাক, কাজ দিয়েছে। জাংকুক ওই মেয়েকে আর পছন্দ করে না। আমার এত জোরে লাগে যে আর উঠতে পারছি না। মনু এসে আমাকে ধরে ওঠানোর চেষ্টা করে, কিন্তু উঠতেই পারছি না। শেষে ব্যথায় কেঁদে ফেললাম সবার সামনে। দাদা, তোমার হুঁশ থাকে না, কিভাবে চলতে হয় বলে মনু চেঁচিয়ে উঠলো। জাংকুকের মধ্যে বাসার বাহিরে চলে গেছে। জাংকুকের বাবা কায় দৌড়ে এসে জিমিনকে টেনে তুলে বলল, জিমিন মা, তুমি পড়ে গেলে কেমনি? মনু মুখ খোলার আগেই বললাম, আঙ্কেল, আমি বেখেয়ালে পড়ে গেছি। আমি খুঁড়াতে খুঁড়াতে অনেক কষ্ট উপরে আমার রুমে গেলাম। হালা বজ্জাত জায়গা ইচ্ছা করে আমায় এভাবে ফেলে দিল। আমারও একদিন আসবে, সেদিন এমন নাকানি চুবানি খাওয়া বাবার জন্য আমার সাথে লাগা বের হয়ে যাবে। আজ আমার আর ভার্সিটিতে যাওয়া হলো না। সারাটা দিন রুমে বসেই কাটালাম। সন্ধ্যায় মনু এসে আমার সাথে গল্প করলো অনেকক্ষণ, তারপর চলে গেল। আবার একা হয়ে গেলাম। ব্যথার মেডিসিন খেয়েছি, তাই হাঁটতে আর কষ্ট হচ্ছে না। আমি নিচে নেমে এসে দেখি ডাইনিং রুমে কেউ নেই। এই ফাঁকে বাসা থেকে বের হতেই রোজি বলে উঠলো, এই রাতে কই যাও জিমিন? রোজি আন্টির কথা শুনে আমি ওখানেই দাঁড়িয়ে যাই। সারছে, এখন কি বলি আমি? না মানে আন্টি, একটু বাইরে আইসক্রিম খেতে যাচ্ছি। এই রাতে তোমার আইসক্রিম খাওয়ার শখ যাচ্ছে। তোমার যাইতে হবে না, যাও রুমে বলে একটা ধমক দিল। মোমোর বড় দাদা মিন ইয়ুঙ্গি আর তার ওয়াইফ কিম তেয়াং এসেছে আজ রাত 9টার দিকে দেশের বাইরে থেকে। সবাই মিলে হইচই করছে। প্রায় 2 বছর পর তারা আসল দেশে। সামনে দুর্গা পূজাও পড়ে গেছে, তাই এই সময় চলে আসল তারা। আমি বসে ফেসবুকে চ্যাট করছি পড়া বাদ দিয়ে। এমন সময় ওই অচেনা আইডি থেকে হাই বলে মেসেজ আসলো, আপনি কি? জি হোক। আপনার? জিমিন। ওয়াও, নাইস নেম, থ্যাঙ্কস। আমরা কি বন্ধু হতে পারি? আপনি আপনার কষ্টের কথা বলবেন, আমি আমারটা বলবো। অচেনা ছেলের সাথে কথা বলতে আমি রাজি না বলে অফলাইনে চলে আসলাম। এই পাবলিক গুলো যে কই থেকে আসে আল্লাহ ভালো জানে। সবাই খেতে বসেছে, সার্ভেন্ট সবাইকে সার্ভ করছে। এমন সময় ডং উঠ বলে উঠল, রোজি, জিমিনকে খাবার দিয়ে এসেছিস? না, কর্তা একদমই মনে ছিল না। তোর হুঁশ কবে হবে? 11টা বেজে গেছে, তাও তোর একবার মনে পড়েনি? এখনই গিয়ে খাবার দিয়ে আয়। খাবার সময় ওর কথা না বললেই হয় না। বলেই ক্ষোভে ফেটে পড়ল ন্যান্সি। জিমিনকে দিদুন। কথাটি সুগা বলে উঠল, কি আবার বাড়ির উচ্ছিষ্ট? ন্যান্সি, চুপ করবা। ছেলে মেয়েদের সামনে কি শুরু করলা? রোজি জিমিনের রুমে এসে দেখে পরি ঘুমিয়ে পড়েছে। রোজি জিমিনকে এবার বেশ জোরেই ডাকল, আমি খাবো না, ঘুমাতে দাও তো। দেখ, খাবারগুলো ফেরত নিয়ে গেলে গিন্নি মা বাসা মাথায় তুলে ফেলবে। কি আর করা, আর কিছু না বলে উঠে খেতে লাগলাম। ওই মহিলা আমায় জ্বালাতন করার জন্য সব সময় প্রস্তুতি নিয়েই থাকে। দাদু মেয়েটাকে, ওকে তো দেখলাম না। আর ও যদি জাংকুকের বউ হয়ে থাকে, তাহলে নিজেকে জাংকুকের বউ হিসাবে পরিচয় দিতে ওর সমস্যা কি? তুমি তো জান না জিমিন একজন মুসলিম মেয়ে। তোমার শখের বজ্জাত দেবর এক ফ্রেন্ডের বাসায় গিয়ে জিমিনের সাথে ঝামেলা করে রেগে ওকে শাস্তি দিতেই জোরপূর্বক সিঁদুর দান করে। আর এটাই গল্পের মূল ইস্যু। জিমিন যে মুসলিম কথাটা শুনে তে রেগে ফায়ার হয়ে গেল। কেন যে হলো সেটা বোঝা গেল না। জাংকুক জিমিনের রুমে গিয়ে দেখে বেচারি আরামে শুয়ে ঘুমাচ্ছে। জাংকুক কিছু না ভেবে জিমিনকে কোলে নিয়ে ওর রুমে নিয়ে যেতেই জিমিনের ঘুম ভেঙে গেল। জিমিন চিল্লায় বলল, এই আপনি আবার আসছেন? ছাড়েন বলছি বলে ওই অবস্থায় ছটফট করে লাগল সাথে জাংকুকের বুকে এর মধ্যে 10খানা কি পড়ে গেছে। সেদিকে জাংকুকের খেয়াল নেই। ছাড়বো তো অবশ্যই। তোমার মতো মরিচের বস্তাকে কোলে নিয়ে থাকতে আমার দায় পড়েনি। বলেই ওর রুমে নিয়ে গিয়ে নেমে দিয়ে বলল, আপাতত আজ তুমি এখানেই থাকবা। কি হ্যাঁ, আমি তোমার সাথে এখানে থাকবো, তাও তোমার মতো মিথ্যাবাদী বান্দরের সাথে। এই মুখে লাগাম দাও বলছি, বিপদে পড়েছি তাই কাজটি করছি। তাছাড়া তোমার মুখও দেখতাম না। আমি তো চাই তুমি ধ্বংস হও। জাস্ট ফিনিশ বলে হাত দিয়ে ইশারা করে দেখালাম। জাংকুক আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি বাহিরে আছি, তুমি নিশ্চিন্তে ঘুমাতে পার বলে চলে গেল। সকালেতে আর আইরিন এসে জিমিনকে ডেকে তুলে। এই প্রথম জিমিনকে দেখে বলল, জাংকুকের চয়েস আছে। ওকে শাড়ি পরিয়ে দেয়, শাখা বালা সিঁদুর দিয়ে দেয়। দ্যাটস গ্রেট। একদম বেবির মতো লাগছে জিমিন তোমাকে। বলেতে হেসে উঠল। আমার পুরো শরীর রাগে কেঁপে যাচ্ছে। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। জিমিনকে নিচে নেমে আনা হলো। জাংকুক তো জিমিনকে দেখে বুঝতে পারে মেয়েটা কতটা রেগে আছে। ভালো সময়টা কেটে গেলেই বাঁচি, কোনো সিন ক্রিয়েট না করলেই সমস্যা সমাধান।
জাংকুক বেচারাও ফেসে গেছে। সুবা জিমিনকে বলল, হ্যালো জিমিন, আমি জাংকুকের দাদা, আর ওটা তোমার বৌদি। আমি তাদের সালাম দিলাম। আমার সালাম দেওয়া দেখে সবাই হতবাক। আমি জাংকুকের দাদাকে বললাম, সবই ভালো, কিন্তু নিজের ভাইকে মানুষ বানাতে পারেননি। আমার কথা শুনে সবাই চুপ করে গেল। জাংকুক আমার কাছে এসে বলল, একটা ঠাটিয়ে গালে চড় না পড়লে দেখছি থামবে না। আমি মানুষ হইনি, আর তুমি কোথায় কি বলতে হয় সেটাও জানো না। আমি দাদুর দিকে তাকালাম। চোখে চোখ পড়তেই উনি অন্যদিকে মুখ করে থাকেন। তার মানে এরা সবাই মিলে প্ল্যান করেছে। এরা সবাই স্বার্থপর, স্বার্থে আঘাত করলে সব করতে পারে। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সবাই বসে নাস্তা করতেই বাসায় পুলিশ সহ জোয়ান এসে হাজির। সবাই অবাক হলো না, কিন্তু ডন মুখ বলে উঠলো, কি ব্যাপার এনি প্রবলেম, কি মনে করে? বসেন, আমাদের সাথে নাস্তা করেন। জাংকুক পিছন থেকে এসে জোয়ানকে জড়িয়ে ধরে বলল, আরে দোস্ত, তুই এখানে আসবি, আগে বলবি না? বলেই কানের কাছে গিয়ে বলল, জোয়ান তুই তো আজ গেছিস, মামলা খাওয়ার জন্য তৈরি থাক। আজ তো পুরো প্রস্তুত হয়েই মাঠে নেমেছি। এমনি এমনি এত বড় ক্যাডার পদে নিয়োগ পেয়েছি, ঘটে বুদ্ধি আছে বলেই। পানিতে বাস করেই কুমিরের সাথে লড়াই। দেখ এবার তোর হাল কি করি বলে জাংকুক ওকে ছেড়ে দিল। জাংকুক ল্যাপটপে কাজ করছিল, এমন সময় ফোনে কল আসলো। জাংকুক স্ক্রিনে চেয়ে দেখে জোয়ান কল দিয়েছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও জাংকুক কল রিসিভ করতেই ফোনের ওপার থেকে সশব্দে হেসে উঠল জোয়ান। দোস্ত, তোর জন্য একটা গুড নিউজ আছে, শোন। তোর আর জিমিনের কিভাবে বিয়ে হয়েছে তা বড় বড় অক্ষরে কাল পত্রিকায় হেডলাইন হয়ে বের হবে। সদ্য বিসিএস ক্যাডার কর্মকর্তা কিভাবে একটা নিরীহ মেয়েকে কোনো পথে কি অবস্থায় বিয়ে করেছে। তোর ক্যারিয়ার তো শেষ একদম। জাংকুক, তুই তো ভোকাট্টা। ধুম বলেই হেসে উঠল। আমার বেইজ্জতি করেছিস আমার বাবার সামনে, এবার পুরো দেশ তোর বেইজ্জতি দেখবে, এবং তোর পরিবারেরও। জাংকুক একটু হেসে বলল, মানহানি মামলা না খাস তো এই পথ থেকে সরে যা বলছি। তোর কাছে কোনো প্রুফ আছে? সেটাও নেই, খালি খালি আমার সাথে লাগতে আসছিস। সেটা কাল সকালেই দেখবি, যখন তোর বাসায় পুলিশ গিয়ে হাজির হবে। ফোন কেটে গেল। এমনি নিজের ঝামেলায় বাঁচছি না, তার ভিতর এই উটকো ঝামেলা লেগে গেছে বলে জাংকুক রুম থেকে বের হয়ে লি ডং উকের রুমে গিয়ে ওনাকে সব খুলে বলল। জাংকুকের কথা শুনে বেশ ভড়কে যায় জোয়ান। চোখের সামনে যা দেখছে সেটা অন্তত জোয়ান আশা করেনি। একদম সব সাজানো গোছানো। শেষ ভরসা জিমিন ছিল। ও দেখছি স্বাভাবিক বউয়ের মতো আচরণ করছে। মেয়েটাকে কি দিয়ে এরা মুখ আটকালো? বসেন বসেন, একসাথে নাস্তা করে বলে ডং উক তাদের আমন্ত্রণ করলো। না মানে আমরা একটা রিপোর্ট পেয়ে এসেছি। আপনার নাতি জাংকুক নাকি একটি মেয়েকে। ইন্সপেক্টর থানায় গিয়ে একটা মানহানির মামলার প্রস্তুতি করেন, সাথে আপনাদের অকারণে বাসায় হানা দেওয়ার জন্য, রিপোর্ট লেখানোর জন্য। তথ্য যাচাই বাছাই না করে কেমনে একজন সম্মানিত পরিবারের উপর অকারণে বদনাম আরোপ করতে এসেছেন? আমি তো আমার স্ত্রীর সামনেই আছি, তাকে একবার জিজ্ঞাসা করুন তার অমতে কোনো কাজ করেছি নাকি। বলেই জিমিনের দিকে চেয়ে মিষ্টি একটা হাসি দিয়ে তাকাল জাংকুক। শয়তান, বান্দরের বাচ্চা, উজবুক, হারামি, বেটা বজ্জাত কোথাকার। শুধু মানুষগুলো একবার বাসা থেকে বিদায় হয়ে যাক তোর 32টা পাটির দাঁত কেলানো যদি আমি বের না করেছি। আমার নাম জিমিন নয়। কি জিমিন, চুপ করে কেন আছো? ওনাদের কিছু বলো। আমাদের সম্মান নিচে নামানোর জন্য কিছু লোক টানাহিচড়া করছে আমাদের দুজনকে নিয়ে। বলেই জোয়ানের দিকে তাকালো জাংকুক। দুঃখিত, সব স্বাভাবিক তো দেখছি। আমাদের আগে ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। সরি স্যার, উপর মহলে দয়া করে কিছু বলবেন না। জানেন ইন্সপেক্টর, আপনারা আর মিডিয়ার লোক একই রকম। বড় বড় সম্মানীয় লোকদের কথা তিল থেকে তাল করে ফেলেন। নাস্তা করে যান এবং একটা মামলার প্রস্তুতি নেন। রিটায়ার্ড প্রাপ্ত ব্যারিস্টার লি ডং উকের পরিবারের বিরুদ্ধে অনৈতিক কাজ করা যে কতটা ভয়াবহ সেটা বুঝাইতে হবে না। বলে লি ডং উক তাদের দিকে তাকালো। সরি স্যার, ভুল হয়ে গেছে আমাদের। না বুঝে কাজ করেছি, আর হবে না এমন ভুল। না তা কি করে হয়? আপনি এক্ষুনি প্রস্তুতি নেন মামলার। বলে ডং উক উঠে গেল। ধুর মিয়া, আপনার কথা শুনে লোভে পড়ে এমন কাজ করলাম। এখন নিজের চাকরি নিয়ে টানাটানি বলেই জোয়ানকে রেখেই চলে গেল ওরা। কি জোয়ান মাঠে নেমেই অপদস্থ হলি তো? আমার ক্যারিয়ার ধ্বংস করবি, আমার বউকে নিজের বউ বানাবি, আমাকে ধ্বংস করে দিবি। এই কথাগুলো কই গেল জোয়ান? জিমিন তোর বৌদি হয়, আর বৌদি মায়ের মতো হয়। ওই সম্মানটাই ওকে দিস। জোয়ান রাগের চোটে এমন একটা কাজ করে ফেলো যা কেউ কল্পনাতেই ভাবতে পারেনি। একদম সোজা খাবার টেবিলের সামনে গিয়ে জিমিনকে এক ঝটকায় চেয়ার থেকে তুলে ঠাস ঠাস করে 2 চড় বসিয়ে দিল এবং জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। জিমিনও তাল সহ্য না করতে পেরে ফ্লোরে পড়ে গেল। একদম চোখের সামনে ঘটনাগুলো এক নিমিষেই ঘটে গেল।
জোয়ানের পুরো চোখ লাল হয়ে গেছে। এই তুমি কিভাবে এরকম বসে থাকতে পারলে? এক লিস্ট সত্য কথা তো বলতে পারতে। এই থার্ড ক্লাস মেয়ে, বড় বাড়ির লোভ সামলাতে পারো না, সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবে, তাই নিজের ধর্ম ত্যাগ করে বসলে। আরে আমিও জাঙ্কুকের মতো তোমায় আরাম আয়েস দিতে পারতাম, ওর থেকে আমার কি টাকা কম ছিল? সি, তোমাকে দেখে আমার জাস্ট ঘৃণা হচ্ছে। আমি এই মেয়ের জন্য পাগল ছিলাম যে নিজের স্বার্থের জন্য বেশ্যাগিরি করতেও প্রস্তুত। জাঙ্কুক খুব তৃপ্তি দিচ্ছে। বলা শেষ না হতেই জাঙ্কুক জোয়ানের বুক বরাবর লাথি বসে দেয়। জোয়ান ছিটকে পড়ে যায়। জাঙ্কুক জোয়ানের শার্টের কলার ধরে টেনে হিচড়ে তুলে ফটাফট কয়েকটা চড় বসিয়ে দেয়। এই তো সাহস কি করে হয় আমার সামনে আমার এই জিমিনের গায়ে হাত তোলা এবং ওর চিকর কথাবার্তা বলা? এত মাস হয়ে গেল আমি কখনো খারাপ উদ্দেশ্য ওর কাছে যাইনি। নিজের বিবাহিতা স্ত্রী হয়েও ওকে আমার রুমে কখনো শিফট করিনি। আমি যাকে একদিনও খারাপ ভাষায় কথা বলিনি, তুই কোনো সাহসে এই ভাষাগুলো ব্যবহার করিস বলেই জোয়ানের গাল বরাবর একটি ঘুষি বসিয়ে দেয়। জাঙ্কুক জোয়ানের নাক ও মুখ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। সুগা গিয়ে জাঙ্কুককে ধরে ফেলে। এই কি করছিস? ও তোর খুব ভালো ফ্রেন্ড ছিল। ফ্রেন্ড মাই ফ্রেন্ড বলেই ওই অবস্থায় জোয়ানিকে একটা লাথি বসিয়ে দেয়। যে ফ্রেন্ড হয় সে কখনো ফ্রেন্ডের ওয়াইফকে এই কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে। সুগা জাঙ্কুককে টেনে হিচড়ে সরে নিয়ে, ছাড়ো আমায়, ছাড়ো বলছি, আজ ওকে মেরেই ফেলব আমি। আমার জিমিনের গায়ে হাত তোলা, ওর হাত না আমি ভেঙে দেব। ওই হাত দিয়ে খাবার খাওয়ার অবস্থায় রাখবো না। চুপ বলে সুগা জাঙ্কুককে একটা চড় বসিয়ে দেয়। একটা মেয়েকে নিয়ে তোদের এত ঝামেলা। যদি সেই মেয়ে তোদের কাউকে একজনকে ভালোবাসতো তাহলে এই লড়াইটা দুজনের মধ্যে সার্থক হতো। তোরা দুজনেই মেয়েটার জীবন নিয়ে খেলায় মেতে উঠেছিস। খেলা তো আপনার ছোট ভাই মেতে উঠেছে। এর ফলাফলের জন্য প্রস্তুত থাকতে বলবেন। যার জন্য আমার গায়ে এতগুলো আঘাত করলো সেই যদি না থাকে। বলেই জোয়ান চলে গেল। মোমো গিয়ে জিমিনকে উঠায়। মাথা হেলে জিমিন কেঁদেই চলছে। স্বয়ং শনি এসে বসবাস করছে, সেখানে সুখ আসবে কোথা থেকে বলে ন্যান্সি জিমিনের চুলের মুঠি ধরে হির হির করে টেনে নিয়ে গেল দরজার সামনে। বের হ এক্ষুনি আমার বাসা থেকে, তোর জন্য বাড়িতে আজ সুখ নেই। জোয়ান থ্রেড দিয়ে গেল। জানি না কোনোদিন বিপদ এসে পড়ে জাঙ্কুকের উপর। দুনিয়াতে এত জায়গা থাকতে এখানে গছতে এলি কেন বলে জিমিনকে চড় মারে ন্যান্সি। মা কি করছেন? মেয়েটাকে মারছেন কেন? ওর কি দোষ? আপনার নাতি ও জীবন নিয়ে খেলেছে, ওকে কেন মারছেন বলে জিমিনের কাছে যায় আইরিন। যে বউ কোনোদিন আমার মুখের উপর কোনো কথা বলেনি তারও দেখছি মুখে খুই ফুটেছে। সব ওর জন্য। ওই তুই এখনো দাঁড়িয়ে আছিস বলে জিমিনের হাত ধরে টান দিতেই জাঙ্কুক এসে জিমিনের হাত ধরে ওর কাছে টেনে নিয়ে বলে ও কোথাও যাবে না দিদুন, যদি যেতে হয় তো আমার সাথেই যাবে। আমি এক ঝটকায় জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছেড়ে নিয়ে উপরে দৌড়ে আসি এবং নিজের রুমে এসে গায়ের শক্তি দিয়ে দরজা ঠাস করে লাগিয়ে দেই। জাঙ্কুক আর সুগা দুজনের দিকে মুখ চাওয়া চাই করলো। এদের আর বুঝতে বাকি রইল না জিমিন কি করতে যাচ্ছে। দুই ভাই একসাথে দৌড় দিল উপরে, একসাথে দরজায় ধাক্কা দিল। এই জিমিন, দরজা খুলো, এখনই খুলে বলছি। এভাবে সমস্যার সমাধান হবে না। ভুল কাজ করে ফেলো না। আমার কথা একবার ভাবো। ভিতর থেকে এমন আওয়াজ পেয়ে জাঙ্কুক ভয় পেয়ে আয়। তারা দুজনে একসাথে কয়েকটা শরীর দিয়ে ধাক্কা দিতেই দরজার ছিটকি খুলে যায় এবং চোখের সামনে জিমিনকে ওই অবস্থায় দেখে জাঙ্কুক গিয়ে জিমিনকে জেগে ধরে আর সুগা গলা থেকে ওড়নাটা খুলে ফেলে। জিমিনকে নিচে নামিয়ে জাঙ্কুক জিমিনের গা ঝাঁকিয়ে বলে, এই জিমিন, তুমি এটা কেন করতে গেলে? আমার কথা একবারও মনে পড়লো না কাজটা করতে। সুগা এমার্জেন্সি পারিবারিক ডাক্তারকে আসতে বলে। প্রাথমিক যা চিকিৎসা দেওয়ার দরকার জাঙ্কুক দেয়। এমনি কৃত্রিম শ্বাস ও দেয় জাঙ্কুক জিমিনকে। কিছুক্ষণ পর ডাক্তার আসে এবং ট্রিটমেন্ট শুরু করে দেয়। প্রায় আধা ঘন্টা আপ্রাণ চেষ্টায় জিমিন একবার ও শব্দ করে জোরে শ্বাস নেয়। ডাক্তার স্বস্তিকর একটা নিঃশ্বাস নিয়ে বলে, আর চিন্তা নেই, ওর রেস্ট দরকার। একটা ইনজেকশন পুশ করে দিচ্ছি। ওর লম্বা ঘুমের প্রয়োজন। কিছু হলে আমাকে সাথে সাথে ইনফর্ম করবেন। ঘুম ভাঙলে কিছু খাবার খাইয়ে দিবেন। ডং উক আজ ন্যান্সিকে ইচ্ছামতো কথা ধুলায় দিচ্ছে ওর রুমে। এক পর্যায়ে ডং উক আর সহ্য না করতে পেরে ন্যান্সিকে একটা কষে চড় মারলো। মুখে লাগাম টানো, তোমারই মঙ্গল হবে। ন্যান্সি চিৎকার করে উঠে বলল, ও কায় দেখ, তোর বাবা আজ আমার গায়ে হাত তুলেছে ওই বনের জলে ভেসে আসা মেয়ের জন্য। এই চুপ, একদম চুপ। দিন দিন কথা মনে হয় পিএইচডি করে নিচ্ছে। ভগবান যে কেন এই ধরনের বাচাল মেয়ে মানুষ কেন বানালো তিনিই ভালো জানেন। আর একটা কথা যদি বলছো জিমিন, কেন আমি বাসা ছেড়ে চিরদিনের মতো বিদায় হব? মুখও আমার দর্শন করতে পারবে না কোনোদিন। বড্ড বেশি বেড়ে গেছে না?
একদম চাপা ভেঙে দিব। আর যদি একটা কথা বলছো, ধমক এবং হুমকি শুনে ন্যান্সি চুপ করে যায়। এই প্রথম ওকে এতটা শাসিয়েছে ডং উক। জাংকুক অফিসে চলে গেল জাস্ট শুধু সিগনেচার করার জন্য। জাংকুকদের বাসায় জোয়ানের বাবা মা দুজনে এসেছে। ডং উক আসতেই বলছে, আমার ছেলের লাইফটা নষ্ট করে দেন না। পুলিশ স্টেশন থেকে কল আসছে, আপনারা নাকি মামলা করবেন। ও অবুঝ কিছু বোঝে না, ওকে ক্ষমা করে দেন। কিম নামজুন, আপনারা আসুন, আমার সাথে আসেন। বলে জোয়ানের বাবা মাকে জিমিনের রুমে নিয়ে গিয়ে বল, দেখেন মেয়েটার কি হাল হয়েছে। জিমি মিঠুর শরীরটা পড়ে আছে, গলায় লাল দাগ যেন কেটে বসে গেছে। দুধে ধোয়া হলুদ রঙের লাল দাগটা বড় বেমানান দেখাচ্ছে, তাই না নামজুন সাহেব? দেখেন ওকে স্যালাইন দেওয়া হয়েছে, অল্প একটুর জন্য মেয়েটা বেঁচে গেছে। মেয়েটা সুইসাইড করতে গিয়েছিল, যার সূচনাটা আপনার কুলাঙ্গার ছেলে এসে করে গেছে। এরপরও বলবেন আপনার ছেলে অবুঝ। আমরা ছেড়ে দিলেও জাংকুক আপনার ছেলেকে ছেড়ে দিয়ে কথা বলবে না। আপনার ছেলে আমাদের সম্মান আর এই মেয়েটির জীবন নিয়ে টানাহিচড়া শুরু করে দিচ্ছে, ওকে সামলান। এর শাস্তি ওকে পেতেই হবে। জিমিনের এই অবস্থা দেখে জোয়ানের বাবা মা আর কথা বলার সাহস না করে চলে গেল। প্রায় ঘন্টা দুয়েক পর জাংকুক বাসায় ফিরল। এসে জিমিনের রুমে গেল। জিমিন ঘুমিয়ে আছে। ওর কপালে একটা কিস করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলো। আইরিন এসে বলল, চল বাবা কিছু খেয়ে নে। পুরো দিন কিছু খাসনি মা। জিমিন পুরো দিন না খেয়ে ওভাবে শুয়ে আছে, আমি ওকে ছাড়া কেমনে খাই বলো? আমার গলা দিয়ে যে খাবার নামবে না। তোমরা খেয়ে নাও, জিমিন উঠলে একসাথে খাবো। আইরিন চোখের জল ফেলে চলে গেল। জাংকুক জিমিনের রুমে এসে দেখে মোমো ওর পাশে বসে আছে। দাদা, জিমিন দিদির কখন গান ফিরবে? পাগলিং গান ফিরার কথা কেন বলছিস? ও তো ঘুমাচ্ছে। যা রুমে যা, অনেক রাত হয়ে গেছে, ঘুমা গিয়ে। মোমো চলে গেলে দরজাটা বন্ধ করে দিয়ে এসে জিমিনের পাশে শুয়ে পড়ে। মেয়েটা একদম শাড়ি সামলাতে পারে না, কিন্তু শাড়িতেই ওকে বেশি সুন্দর লাগে বলে জিমিনকে কয়েকটা কিস করে বুকে টেনে নেয়। একটু পর জিমিনের ঘুম ভেঙে যায়। ড্রিম লাইটে দেখো জাংকুক ওকে আলতো করে জড়িয়ে ধরে আছে। অনেকবার নড়াচড়া করতে লাগল, কিন্তু জাংকুক ওকে ছাড়ছেই না। জিমিন কিছু খাবা বলে জাংকুক ওর কপালে আবার কিস করে। ছাড়ুন বলছি বলেই জাংকুকের সাথে ধস্তাধস্তি শুরু করে দেয়। এই তোমার এই অবস্থায় এত শরীরের জোর আসে কই থেকে বলে দুই হাত দিয়ে জিমিনের হাত চেপে হলো। ছাড়ুন আমাকে। ছাড়বো না। তুমি কি করতে পার সেটাই দেখবো আজ বলে জাংকুক মুচকি হেসে উঠল। আপনি আমাকে আবার জড়িয়ে ধরেছেন কেন? আমি ধরবো না তো কে ধরবে? আর এত নড়াচড়া করছো কেন? নিজে তো শান্তিতে থাকবা না, আমাকে অন্তত শান্তিতে থাকতে দাও। আর শোন, তোমার নিরাপত্তা এই জাংকুকের বুকে বুঝছো। বলেই জিমিনের দিকে তাকিয়ে দেখো ও আবার ঘুমিয়ে পড়েছে। এই মেয়ে পারেও বটে, জড়িয়ে ধরতে দিবে না, আবার বুকের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে আমার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি আমি জাংকুককে আষ্টে পিষ্টে পিছন দিক থেকে জড়িয়ে ধরে এতক্ষণ ঘুমাচ্ছিলাম, আর জাংকুক পাশ ফিরে ঘুমিয়ে আছে। আমি বেশ লজ্জা পেলাম। আর তাছাড়া আমি এভাবে কেন? আমি কি আদৌ বেঁচে আছি না স্বপ্ন দেখছি? না, সব ঠিক আছে তো তাহলে ও আমার কাছে কেন? আমি হাতটা সরাতেই জাংকুকের ঘুম ভেঙে যায়। কি ব্যাপার জিমিন, তুমি কখন উঠলা? তুমি আমার রুমে কি করছো? আমাকে জড়িয়ে ধরে সারা রাত এভাবেই ঘুমাইছো। আমাকে এদিক ওদিক পাশ ফিরতে দাওনি। এখন একটু ঘুমাইছি তাও তোমার সহ্য হচ্ছে না। আমাকে ঘুমাতে দাও তো। বলে আবার চোখ বন্ধ করল। তুমি ঘুমাবা ঠিকই, কিন্তু এখানে না, তোমার রুমে গিয়ে। বলে বেড থেকে উঠে দাঁড়ালাম। জাংকুক সাথে সাথে আমার দিকে তাকিয়ে বল, জিমিন বুকে কাপড় নেই, আগে ওটা ঠিক করে আমায় বলতে আসো। বলে পাশ ফিরে আবার শুই। আমি ধরপড় করে ওর গা থেকে কম্বল টেনে নিয়ে নিজেকে ঢাকলাম। আমার শাড়ি যে কি গেছে আল্লাহ মালুম। এই তোমার লজ্জা করে না ওভাবে কথা বলতে? কিসের লজ্জা? আজ কি নতুন দেখছি তাই লজ্জা করবে? এই ছেলে জীবনে শুধরানোর না। বলে ওকে হাত ধরে টেনে বললাম, এই তুমি এক্ষুনি উঠে যাবা আমার রুম থেকে, মানে এক্ষুনি। ও একটানে আমাকে বিছানায় ফেলে দিয়ে ওর মুখটা আমার মুখের কাছে এনে বল, জানো যখন তুমি আমাকে জড়িয়ে ধরলে আমার যে তখন কি ভাল লাগছিল বলে বোঝাতে পারবো না। চলো না আমরা স্বাভাবিকভাবে সংসার করি। আমি ওকে ধাক্কা দিয়ে উঠে বসলাম। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে ওর কথা শুনে। আমি একটানে বুকের উপর থেকে কাপড় সরিয়ে ওকে জড়িয়ে ধরে আমার মুখ ওর মুখের সামনে নিয়ে গেলাম। ও আমার দিকে অল্পলক ভাবে তাকিয়ে আছে। তারপর ওকে ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে বললাম, আপনি যে আমার ধর্মে এসেছেন এবং মুসলিম রীতিতে বিয়ে করেছেন এ কথা সবাইকে বলতে পারবে। আমি জিমিন তখন আমার এই উন্মুক্ত বক্ষে আপনাকে এভাবেই জড়িয়ে ধরবো। পারবেন সব ত্যাগ করে আমার কাছে আসতে? যেদিন পারবেন সেদিন এই কথাগুলো বলেন। বলে ওয়াশরুমে চলে গেলাম। জাংকুক জিমিনের চলে যাওয়া দেখো চুপ করে রইল।
ওর কথা যেন বন্ধ হয়ে গেছে। জিমিন এ ধরনের কথা বলবে জাংকুক কল্পনাতেও ভাবতে পারেনি। জাংকুক রুম থেকে বের হয়ে গেল রোজি খাবার নিয়ে জিমিনের রুমে ঢুকে। রোজি আন্টি এত সকালে খাবারের কথা কে বলল? জাংকুক বলল তুমি নাকি ঘুম থেকে উঠে গেছো তাই জলদি খাবার পাঠিয়ে দিতে বলল। তুমি কাল ওরকম কাজ করতে গেলে জিমিন। জাংকুক পাগলের মতো হয়ে গেছিল। কাল সারাদিন রাতে একটা দানাও মুখে তোলেনি। তুমি না খেয়ে পড়ে আছো বলে সবাইকে মুক্তি দিতে চাইছিলাম কিন্তু দিতে পারলাম কই। যাও জাংকুককে খাবার দাও, আমি এগুলো খেয়ে নিচে রেখে দিই বলে ওর হাত থেকে খাবার নিলাম। রোজি বেশ খুশি হলো জাংকুকের খাবারের কথা জিমিন বলাতে। রোজি চলে আসো রুম থেকে। একটু বেলা হতেই সবাই আমার রুমে আসো, শুধু ন্যান্সি আর জাংকুক বাদে। আইরিন এসে জিমিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। তুমি এটা কেন করতে গেলে? তুমি যেভাবে থাকবে আমরা কিছু বলবো না। জিমিন তোমাকে আজ থেকে কেউ কিছু বলবে না। তুমি তোমার মতো জীবন যাপন করো। সবাই সবার মতন গান দিতেই আছে আর আমি সেগুলো গেয়েছি। সেদিনের পর থেকে জাংকুক একবারও আমার কাছে আসেনি। এভাবে 3 মাস কেটে যায়। জাংকুক বাসায় থাকলে আমি বের হই না, ও চলে গেলে বের হই, খাবার রুমেই খাই। এই 2 মাসে ওর সাথে একবারও দেখা হয়নি। ও হয়তো নিজেকে আমার কাছ থেকে গুটিয়ে নিয়েছে, এতে আমার খুব খারাপ লাগছে। এর মধ্যে নীল স্বপ্নের আইডির ছেলে জেহপের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় আমার। দিনে ক্লাস করা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, বাসায় ফিরে পড়াশোনা আর ফেসবুকে জেহপের সাথে চ্যাট করা। ওকে আমি দেখিনি কিন্তু ও আমাকে দেখেছে। এভাবেই দিনগুলো কাটছিল। ন্যান্সি দিদুন আমার সাথে একদম কথা বলেন না। তাছাড়া মোটামুটি সবার সাথে ভালো সম্পর্ক, শুধু জাংকুক ছাড়া। এভাবে আরো কিছু দিন কেটে যায়। আমি ভাবি একটা জব নিব আর এখান থেকে চলে যাব। কত আর মানুষের ঘাড়ে খাব। একদিন ক্লাস শেষে আমরা 7 ফ্রেন্ড মিলে একটা বড় রেস্টুরেন্টে যাই। আমাদের ফ্রেন্ড ট্যাং এর জন্মদিন বলে টিপস দিচ্ছে। সবাই মিলে হই হই করে গেলাম। আগে কখনো এত বড় রেস্টুরেন্টে আমি আসিনি। সবাই বসে গল্প করছি, খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে, জাস্ট ওয়েট করছি। এমন সময় দেখি দূরে একটা টেবিলে জাংকুক সহ কয়েকজন বসে কথা বলছে এবং কফি খাচ্ছে। সাথে 2টা মেয়েও আছে। ওকে দেখে আমি জাস্ট ফ্রিজ হয়ে গেছি। আমার যে এখানে আসা ঠিক হয়নি বেশ বুঝতে পারছি। চট করে মাথায় কাপড় দিয়ে ফেলি। মনে হয় জাংকুক এখনো আমাকে দেখতে পায়নি। এমন সময় খাবার চলে আসে। সবার খাবার খোলা, শুধু আমারটা ঢাকা। এই ট্যাং সবাইকে খাবার দিচ্ছে আর আমাকে এভাবে কেন? হুম হুম হুম, সারপ্রাইজ আছে তোর জন্য তাই। ওর কথা শুনে সবাই হেসে উঠল। ওদের হাসি দেখে বুঝলাম ওরা সবাই প্ল্যান করে আসছে আমাকে কিছু না জানিয়ে ট্যাং এমন একটা কাজ করে ফেলবে আমার কল্পনাতেও আসেনি। পুরো রেস্টুরেন্ট মানুষের সামনে হাঁটু গেড়ে 23টা কালো গোলাপ দিয়ে আমায় প্রপোজ করে বসে। ওর আজ 23তম জন্মদিন। জিমিন 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 জিমিন, শুধু আমার জিমিন। আই লাভ ইউ জিমিন, তোকে খুব ভালোবাসি রে। তুই কি আমার বৃদ্ধ বয়সে চলার সাথী হবি? ওর কথা শুনে আমার পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপতে লাগল। যদি একবার জাংকুক বুঝতে পারে তো ট্যাং আজ শেষ। আমি কাঁপা কাঁপা গলায় ওকে থামতে বললাম। এই কি শুরু করেছিস? সবাই দেখছে তো, চল এখান থেকে বলে আমি উঠতেই ও আমার হাত ধরে বলল, ও এখানে হয়নি তাহলে চল বাহিরে আরো মানুষের সামনে গিয়ে প্রপোজ করি। ট্যাং এর কথা শুনে জিসু হেসে উঠল। জিমিনের নাম শুনে জাংকুক সেদিকে তাকায়। দেখলো একটি মেয়ে মাথায় বর্ষার ঘোমটা টেনে বসে আছে, কিন্তু ঘোমটাটা বেশিক্ষণ থাকলো না। সবাই জিমিনকে নিয়ে হাসাহাসি করতে ওদের কারো হাত লেগে ঘোমটা পড়ে গেল। জাংকুক জিমিনকে দেখে একদম ক্ষেপে গেল। চরচর করে মাথায় রক্ত উঠে গেল, চোখ লাল করে তাকিয়ে আছে। আমি এবার জাংকুককে ওই অবস্থায় দেখে চট করে উঠে পড়ি। ওখান থেকে বের হতেই ট্যাং সহ ওরা বলে উঠল, কিরে কিছু না খেয়ে কই যাস? মানুষের কথার দাম দিস না কেন? বস এখানে বলে জোর করে বসালো। ট্যাং কেক কাটলো আর প্রথমে আমার মুখে কেক ধরলো আর গলা দিয়ে কেক নামে না। সামনে আজরাইল বসে আছে। দেখছেন জাংকুক এই বাচ্চাদের পাগলামো। মানুষজন এরা দেখে না। একদম পাবলিক প্লেসে সব কথা গড় গড় করে বলে দিল। আর কত কি যে জীবনে দেখতে হবে। জাংকুক শুধু হুম বলে চুপ করে থাকলো। 5 মাস পর জিমিনকে দেখছে, তাও আবার এই অবস্থায়। মাথা কার ঠিক থাকে? একই বাসায় থাকা হয় তবুও এদের দেখা হয় না বা দেখা করে না, দুইটাই। আর ও এখানে এগুলো করে বেড়াচ্ছে। কতটা অধপতন হলে এতটা নিচে নামে কেউ? আমাদের আগেই জাংকুকরা চলে গেল। আমি ওর দিকে তাকিয়েছিলাম কিন্তু ও একবারও তাকালো না আমার দিকে। দেখ ট্যাং পাগলামি করিস না, আমার এগুলো ভালো লাগে না বলে উঠে বাহিরে চলে আসলাম। জাংকুক গাড়িতে উঠে দ্রুত গতিতে আমার সামনে দিয়ে চলে গেল। আমিও সঙ্গে সঙ্গে একটা রিক্সা নিয়ে বাসায় এলাম। আল্লাহ, আজ যে কি কপালে আছে। তুমিই ভালো জানো বলে রুমে ঢুকে ফ্রেশ হলাম। আজ বই নিয়ে বসে আছি ভয়ের ঠেলায়। নাহি মাথা থেকে টেনশন যাচ্ছে না। জাংকুক তো রাতে ফিরে বাসায়। এসে কি সবাইকে বলে দিবে? সন্ধ্যায় মোমোর সাথে কথা বলার মাঝে এক পর্যায়ে বলেই ফেললাম, মোমো তোমার জাংকুকদা বাসায় এসেছে। মোমো কিছুটা অবাক হয়ে বল, কেন জিমিন দিদি? দাদাকে কিছু বলতে হবে? আরে না, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। দাদা তো আজকাল অনেক রাতে ফেরে। জিমিন দিদি কেন জানি না, দিদি অনেক দিন থেকেই বলে রুম থেকে বের হয়ে গেল। খাবার খেয়ে ফেসবুকে ঢুকলাম,
দেখি জেহুক অনেকগুলো মেসেজ দিয়েছে। জেহুক জাংকুক আর আমার বিষয়ে সব জানে, তাই ওকে সব কথা শেয়ারও করি আমি। হামুন স্যার তো কি করছেন? জিমিন তুমি তো আমায় ভুলে গেছো? কখনো না, আজ একটু বিজি ছিলাম বলে সব খুলে বললাম। বেশ ঝামেলায় পড়ে গেছে দেখছি। সাবধানে থেকো, আমার কিছু ভাল লাগছে না। হঠাৎ ফোনের স্ক্রিনে দেখলাম আননোন নাম্বার। এই রাত 3টার সময় কে ফোন দিল? ফোন কেটে দিলাম, আবার কল দিল, আবার কেটে দিলাম। এভাবে 10 বার হওয়ার পর শেষে রিসিভ করলাম। ফোনের ওপাশে থেকে আমাকে সালাম দিল, মিষ্টি কণ্ঠের একটা পুরুষ কণ্ঠ। সালাম নিয়ে বললাম, কে আপনি? বাহরে, এত জলদি ভুলে গেলে আমায়? জেহুক, এত লেট করে কল কেন দিলে? একটা কথা বলার জন্য। কি কথা? কথা বলতে বলতে আমি ছাদে উঠতে লাগলাম। জিমিন কই যাচ্ছ? বাহ, বুঝে গেছো দেখছি। ছাদে যাচ্ছি, আস্তে হাঁটো। হাঁটার শব্দে দেখছি বাসার সবাইকে জাগিয়ে ছাড়বে। আরে হিনা, কিছু হবে না। আচ্ছা, আলোতে ছাদের কোনায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আজ আর ভয় লাগলো না। আমি জলদি ছাদের লাইটটা জ্বালালাম। জাংকুককে দেখে রীতিমত ভূত দেখার মতো ভয় পেলাম। জিমিন, আমি তোমাকে ভালোবাসি। চট করে ফোন কেটে দিলাম। লাইট জ্বালাতেই জাংকুক পিছন দিকে ফিরে তাকালো। ও সিগারেট খাচ্ছিল। ওর চোখ দুটি প্রচুর লাল দেখাচ্ছে, তার মানে ও কাঁদছিল। আমাকে দেখে ও হন হন করে আমার সামনে দিয়ে নিচে নেমে গেল। লাইটের আলোয় অনেকদিন পর কাছ থেকে জাংকুককে দেখলাম। আমি এই কোনো জাংকুককে দেখলাম, অনেকটা শুকিয়ে গেছে। যার গায়ের রং শুভ্র উজ্জ্বল ছিল সেটা যেন নির্মল হয়ে গেছে। ও যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে গিয়ে দেখলাম অনেকগুলো সিগারেটের ফিল্টার পড়ে আছে। তার মানে ও এতগুলো সিগারেট খেয়েছে। আমি নিচে নেমে আসলাম। জেহুক কল দিচ্ছে বারবার, সেদিকে খেয়াল নেই আমার। এত রাত অবধি জাংকুক কেন জেগে আছে? সকালে তো ওর অফিস আছে। ওর রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সাহস হচ্ছে না ভিতরে যাওয়ার। যদি এই রাতে সিন ক্রিয়েট করে তাহলে সবাই জেগে যাবে যে ওর মাথার তার ছেঁড়া। আমি ওখান থেকে চলে আসলাম। জেহুককে মেসেজ করে বলে দিলাম, দেখো জেহুক, তোমাকে আমি বন্ধু ছাড়া আর কিছু মনে করি না, তাই আমাকে আর কল করবা না বলে তাকে ব্লক মেরে দিলাম। নামায় পরে ঘুমালাম। সকালে জলদি ফ্রেশ হয়ে কোনো মতে রেডি হয়ে নিচে নামতেই দেখলাম অনেকগুলো মেহমান। সেদিকে না তাকিয়ে যেতেই আইরিন আন্টি আমায় ডেকে ওনাদের সামনে এনে বলল, এটাও আমার আরেকটা মেয়ে। আমি সবাইকে সালাম দিলাম, কিন্তু কেউ নিল না। শেষে আমার বয়সী একটা ছেলে সালাম নিল। আমি ওখানে আর না থেকে আন্টিকে বলে বাসা থেকে বের হলাম। ক্লাস শেষে বাসায় চলে আসলাম। তেয়াং কিছু বলতে এসেছিল কিন্তু ওকে আর সুযোগ দেইনি। বাসায় এসে খাবার খেয়ে আবার একটা ঘুম। বিকেলের দিকে মোমো আমাকে বলল, জিমিন দিদি, আমি একটু বান্ধবীর সাথে দেখা করব, আমার সাথে চলো না? অনিচ্ছা সত্ত্বেও তার জোড়াজুড়িতে যেতে বাধ্য হলাম। সে আমাকে একটি পার্কে নিয়ে আসলো। মোমো, এখানে কেন? তোমার না বান্ধবীর বাসায় যাওয়ার কথা? দিদি, আমার এখানেই বান্ধবী আছে, তুমি এখানে বসে থাক, আমি আসছি একটু বলেই সবার সামনে আমাকে একা রেখে চলে গেল। প্রায় 2 মিনিট হতে গেল, মোমোর আসার কথা নেই। কি করছে মেয়েটা? মেয়েটা প্রেম করছে আর এর ব্যবস্থা তুমি করে দিলা। এভাবে বলেই সবার সামনে আমাকে কথা শোনালো। জাংকুকের জীবন নষ্ট তো করেছো, এখন মোমোর পিছে লেগেছো বলেই আমাকে একটা থাপ্পড় মারো টেম্পো। আমার এত খারাপ লাগল যে মনে হচ্ছে এখান থেকে ছুটে চলে যাই। সবার সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি মোমোর দিকে একবার তাকাতেই ও মাথা নিচু করলো। এটা অন্তত ওর কাছে আশা করিনি। সত্যটা বলতে পারত। মোমো এক ছেলেকে পছন্দ করে, এ কথা ও সবাইকে বলে। ডং উক সব ঘটনা শুনে গম্ভীর হয়ে বলল, আইরিন, যা জানো না তা নিয়ে তোমায় তর্ক করতে যেও না। এর ভুল যেদিন বুঝবা সেদিন মাফ চাওয়ার মতো সময় পাবা না। আগে নিজের মেয়েকে সামলাও, তারপর পরের মেয়েকে নিয়ে টানাটানি করো। কি হলো জিমিন, এখনো দাঁড়িয়ে আছো? যাও, আর নাটক দেখতে হবে না বলে ডং উক চলে গেল। আইরিন ওতে তাদের ভুল বুঝতে পারলো। আমি কান্না করতে করতে উপরে এসে দরজা বন্ধ করে খাটে বসে কাঁদতে লাগলাম। আমি এখানে থাকতে চাই না কেন? এরা বোঝে না। আমি জাংকুককে কল করলাম কিন্তু ও ফোন ধরলো না। শেষে রেগে গিয়ে ফোনটা একটা আছাড় মারলাম গায়ের জোরে, যার ফলাফল ফোনটা ভেঙে চৌচির হয়ে গেল। সন্ধ্যায় দাদু আমাকে রিক্সায় করে ঘুরতে নিয়ে গেল। দাদু আমাকে নিয়ে একটা ফুচকার দোকানে নামলো। জিমিন, আজ আমার পক্ষ থেকে তোমাকে খাওয়ার টিপস দিচ্ছি। কি কি খাবা বল? আমি ওনার দিকে চেয়ে একটা হাসি দিয়ে বললাম, হাফ প্লেট ফুচকা, হাফ প্লেট চট্টি, তারপর বিরিয়ানি, আইসক্রিম আর 2 হাত ভরে চকলেট। কি পারবেন তো খাওয়াতে? কি বলো তুমি? এলি ডং মুখ পারবে না, এটা কি হয় বলেই অর্ডার দিল খাবার। অনেক মজা করলাম। রেস্টুরেন্টে লোকটি বলল, স্যার, মেয়েটিকে? উনি হেসে বললেন, খুব স্পেশাল কেউ। আমি হাসতে লাগলাম ওনার কথায়। আমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। একদিন ভার্সিটি থেকে রুমে এসে দেখি আমার বেডে একটা গিফট পেপারে মোড়ানো একটা ছোট বক্স। আমি ওটা হাতে নিয়ে এদিক ওদিক তাকালাম। কাউকে না পেয়ে বক্সটি খুলে দেখি একটা অনেক দামি ফোন। নিচে
একটা চিরকুট, তাতে লেখা গিফট। জাংকুক দিয়েছে, কিন্তু উনি জানলো কি করে আমার ফোন নেই? ধুর, যা মনে তাই হোক বলে ফোনে আমার সিম উঠায় চার্জে দিলাম। সন্ধ্যার পর আমি নামায় দাঁড়াবো এমন সময় মোমো এসে আমাকে জড়িয়ে ধরে বল, জিমিন দিদি সরি, আমি সেদিন খুব ভয় পেয়েছিলাম। এই ডোন্ট টাচ মি এন্ড ডোন্ট টক টু মি, একদম আমাকে ছুবে না। দেখছো না আমি নামায় দাঁড়িয়েছি, তোমার ঘাম আমার গায়ে লাগলে অজু নষ্ট হয়ে যাবে। আর তুমি এখানে কেন এসেছো? আমার ইচ্ছা নেই তোমার চেহারাও না দেখা বলেই নামায় দাঁড়িয়ে যাই। মোমো অপমান হয়ে কেঁদে ফেলে এবং চোখ মুছতে মুছতে রুম থেকে বের হয়। যাওয়ার সময় জাংকুকের সাথে ধাক্কা খেল মোমো। এই কি হয়েছে তোর, কাঁদছিস কেন? মোমো আঠুজ সব বল জাংকুককে। মোমোর কথা শুনে জাংকুক জিমিনের রুমে গিয়ে দাঁড়িয়ে পড়লো, কারণ পরি নামায় পড়ছিল। নামায় পড়া শেষ করে উঠে জাংকুককে দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। জাংকুক কোনো কথার জবাব না দিয়ে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। আমি ভয় পেয়ে বললাম, শার্ট কেন খুলছো? জাংকুক শার্ট খুলে কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে ফেলে অনেক জোরে। আমি ধাক্কা দেওয়ার চেষ্টা করি। বেড়ে গেছো তুমি, যাওয়ার আগে আমার কথা মনে ছিল না? আমাকে বলে গেছো আজকাল যেখানে সেখানে ড্যাং ড্যাং করতে করতে চলে যাও, এরপর যেন তা না দেখি। বলে ওর গাল আমার গালের সাথে ঘুষিয়ে দিল আর ওর পুরো শরীর আমার সাথে। আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, জাংকুক কি করছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমাদের চিৎকারেতে আইরিন সহ রোজি মোমো চলে আসে। জাংকুক এবার আমার সামনে এসে আঙ্গুল তুলে বলল, যা বলেছি তা মাইন্ডে রাখবা, এতে তোমার ইমঙ্গল। কি হয়েছে বৌদি বুটা আমার, তাই অপরাধ করলে আমি ওকে শাসন করব। এখানে তৃতীয় পক্ষের কথা বলা আমি একদম পছন্দ করি না। আর এখানে কি সার্কাস দেখতে আসছো তোমরা? বলেই জাংকুক রুম থেকে বের হয়ে গেল। আমি মোমোর দিকে ঘৃণার চোখে একবার তাকালাম। মোমো বুঝতে পেরে রুম থেকে বের হয়ে গেল। এই তুমি কি শুরু করে দিচ্ছ? আপনার মেয়ের কাছে সত্যিটা দয়া করে শুনে দেখবেন সেদিনের ঘটনাটি কি। আমি চুপ করে আছি বলে এই না যে আমি দোষী বলে অন্যদিকে মুখ করে দাঁড়ালাম। ওরা চলে গেল সবাই রুম থেকে। রাত 9:30টার দিকে রোজি বলল, জানো জিমিন, আজ আইরিন বৌদি মোমোকে খুব মেরেছে। আর বলছে, এত বড় খেলা কেমনে খেললি তুই? একটা পরের মেয়ের কাছে আমাকে ছোট করলি, এটা আরো আগে করা উচিত ছিল আন্টি। আর আমি খাব না, আমার ভাল লাগছে না। আপনি এগুলো নিয়ে যান। বলেছে তুমি না খেতে চেলেও যেন রুমে রেখে যাই। ও পেয়েছেটা কি? ওর কথা মতো আমায় চলতে হবে। সকালে দরজায় জোরে জোরে ধাক্কায় আমার ঘুম ভেঙে গেল। রোজি জোরে যোগে চিৎকার করে জিমিনকে ডাকছে। আমি ধরপড়িয়ে উঠে দরজা খুলে রোজি আন্টিকে দেখে চুপসে গেলাম। জিমিন, জানো মোমো বাসায় নেই। কোথায় যেন চলে গেছে। কাল বৌদি মেয়েটাকে খুব মেরেছে। গিন্নি মা তো সেই তোমাকে ঝাড়তেছে। তুমি যেন ওদিকে যেও না। সেদিকে না হয় গেলাম না, কিন্তু মোমো কোথায় গেল? বাসার সবাই খোঁজ করেছে, ভোর থেকে খোঁজ করছে সবাই, কিন্তু কোনো খোঁজ পাইনি। বাসার মান সম্মানের ভয়ে থানায় ও যেতে পারছে না। আমি একটা হাই তুলে বললাম, চিন্তা করো না, এসে যাবে। ও যে ভীতু, অন্তত এই ধরনের কাজ করবে না। জিমিনের কথা শুনে রোজি একদম বাক্কেল হয়ে গেল। এই মেয়ে বলে কি? মোমো বাসায় নেই এর দেখি কোনো চিন্তাই নেই। কিছুদিন আগেও কি মিল ছিল দুজনের, আর এখন? সকাল 11টা বেজে গেল, মোমোর কোনো দেখা নেই। বাসার সবাই ভেঙে পড়েছে। আমি নিচে নেমে সোফায় গিয়ে বসে চুপ করে আছি। এই জিমিন, তুমি না বললা মোমো নাকি চলে আসবে? কই এলো না তো। আন্টি, সেটাই ভাবছি, খুব চিন্তার বিষয় দেখছি। ন্যান্সি দিদুন আমার সামনে এসে ও দিদি ভাই বলে চিৎকার দিয়ে কেঁদে উঠল। আইরিন আন্টি রুম থেকে নাকি বেরি হয়নি, এক কান্নায় আছে। জিমিন মাকে যদি কাল ওভাবে কথা না বলতে হয় তো আজ মোমো বাসায় থাকতো। রেগুলার একটার পর একটা সমস্যা বাসায় তুমি দাঁড় করাচ্ছ। এভাবে 1 বছর কেটে যায়। জাংকুক প্রতিদিন সকালে অফিসে চলে যায় আর রাতে বাসায় ফিরে। প্রায় বাসায় একা থাকায় আমার কাছে খারাপ লাগে। জাংকুক মাঝে আমাকে ঘুরতে নিয়ে যায়, কিন্তু মোমোর সাথে গল্প করার দিনগুলো খুব মিস করি। আজ হঠাৎ শরীরটা বেশ খারাপ হয়ে যায়। আমি দৌড়ে গিয়ে ওয়াশরুমে বমি করতে লাগলাম। আশ্চর্য, আজকে এত বমি হচ্ছে কেন? তাছাড়া অনেকদিন ধরে পিরিয়ডও হচ্ছে না। আমার সন্দেহটা ঠিক না তো। তারপরও সিওর হওয়ার জন্য প্রেগন্যান্সি টেস্ট করলাম। ও নো, আমি প্রেগন্যান্ট। এখন আমি জাংকুককে কিভাবে বলবো? সারাদিন ঘরে পায়চারি করতে লাগলাম। রাতে জাংকুক বাসায় আসলে জিমিন তার সামনে দাঁড়িয়ে কাচুমাচু করতে থাকে। কি হয়েছে জিমিন, কিছু বলবে? আমি কিছু না বলে জাংকুকের সামনে প্রেগন্যান্সি কিটটা তুলে ধরি। জাংকুক তা দেখে একদম অবাক হয়ে যায় আর খুশি হয়ে জিমিনকে কোলে তুলে নেয়। জিমিন, আজকে আমি অনেক খুশি। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহারটা দিয়েছো। জাংকুক বাড়ির কাউকে একথা বলবে না। তাদের কথা বলতেই জাংকুক রেগে যায়। তুমি তাদের কথা মুখেও আনবে না। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। পরদিন আমি আইরিন আন্টিকে কল করি। কেমন আছো জিমিন? ভালো। আপনি কেমন আছেন? তোমাদের ছাড়া ভালো নেই। কতদিন হয়েছে আমার ছেলেকে দেখি না। আন্টি, আপনাকে একটা সুখবর দেওয়ার আছে, আপনি দাদি হতে চলেছেন। কি? সত্যি?
আমি অনেক খুশি হয়েছি। জিমিন, তোমরা চলে আসো আর এখন থেকে আমাকে মা বলে ডাকবে। না মা, জাংকুক কিছুতেই রাজি হবে, আপনি তো জানেন ও কেমন। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি জাংকুকের সাথে কথা বলবো। ওই শুনছো কাই, তুমি দাদা হতে চলেছো। তাই নাকি? এটা তো অনেক খুশির খবর। মিষ্টি কোথায়? সবটা পরে, আগে জাংকুককে তুমি ফোন দিয়ে আসতে বলো। কিন্তু মা কি বলবে? কি হয়েছে, এত খুশি কিসের জন্য? মা আমি জানি আপনি জাংকুকের উপর রেগে আছেন, কিন্তু এভাবে আর কতদিন? জাংকুক বড় হয়েছে, ও যথেষ্ট বুঝদার। ওর এখন আর আমাদের দরকার নেই, ও নিজে কামাতে শিখে গেছে। তাই আমরা যদি তাকে আমাদের কাছ থেকে দূর করে দেই তাহলে এতে ও কষ্ট পাবে আর আমরাও কষ্ট পাবো। আর আমরা নাতি নতুনির মুখও দেখতে পাবো। দেখেন মা, আজকে যদি জিমিন আর জাংকুকের জায়গায় আপনার ছেলে মেয়ে থাকতো, আপনি এমন করতে পারতেন? ন্যান্সি ও কান্না করে দেয়। আমি জানি আমি ঠিক করিনি, একটু বেশি করে ফেলেছে। আমার নতুনটা কতদিন ধরে এখানে আসে, আমি তারে ছাড়া থাকতে পারবো না। কিন্তু জাংকুক কি শুনবে আমাদের কথা? তারপর সবাই মিলে জাংকুক আর জিমিনকে বাসায় আসতে বলে। জাংকুক ও জিমিনের জোড়াজড়িতে রাজি হয়। আবার 1 বছর হয়েছে সে তার মাকে দেখে না, তাই সেও আসে। জিমিন আসার সাথে সাথে মোমো তাকে জড়িয়ে ধরে। দিদি, তোমাকে অনেক মিস করেছি। আমিও। কিন্তু বাসায় এত মেহমান কেন মোমো? তুমি জানো না দি, আজকে তোমাদের জন্য বাসায় অনুষ্ঠান করা হচ্ছে। চলো তোমাকে রেডি করিয়ে দেই। মোমো জিমিনকে সুন্দর করে সাজিয়ে দেয় এবং জাংকুককেও কালো শেরওয়ানিতে বেশ হ্যান্ডসাম লাগছে। বাসায় হাজার মানুষের আনাগোনা। নিতাই বাড়িতে আজ বেশ আনন্দ উল্লাস চলছে। অনুষ্ঠান ছেড়ে সবাই চলে যাওয়ার পর ফুল দিয়ে সাজিয়ে রাখা রুমে জাংকুক আর জিমিনকে দেওয়া হয়। মনে হচ্ছে নতুন করে ফুলসজ্জা রাত পালন করছি। জিমিন হাসতে লাগলো। মনে হচ্ছে আজ আবার নতুন করে এই বাড়ির বউ হিসেবে আমাকে গ্রহণ করেছে। তাহলে চলো সেটা সত্য প্রমাণ করে দেয়। এই কি করছো তুমি? দেখি কোনো সুযোগ হাতছাড়া করো না। জি ম্যাডাম, ঠিক ধরেছেন। আজকে আবার তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে। এবলে জাংকুক জিমিনকে গভীরভাবে কিস করতে লাগে। এভাবেই বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসাগুলো।